নমস্কার বন্ধুরা, আবারও লাইভে এলাম। অ্যাডভান্স দুপুরবেলায় জানিয়ে দিয়েছিলাম আজকের লাইভের বিষয়বস্তু কী হবে। আজকের আমার লাইভের বিষয়বস্তু বলার আগে আরেকটা সুখবর দিই। সেটা হলো যে আমার এই অ্যাকাউন্টে, এই মনন সেন শর্মা, এই অ্যাকাউন্টে ৫,০০০ বন্ধু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার ফলোয়ার তো ৫,০০০-এর অনেক বেশি হয়ে যাচ্ছে, প্রতিদিনই ফলোয়ার বাড়ছে। এখন নতুন করে কেউ যদি আমার ফ্রেন্ড লিস্টে আসতে চান তাহলে এখানে আমি নিতে পারবো না। এই জন্য মনন সেন শর্মা বাংলায় লিখে আরেকটা অ্যাকাউন্ট আমি খুলেছি, সেখানে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো, আমি একটা পোস্ট দিয়ে লিঙ্ক দিয়ে দেবো। যারা এই অ্যাকাউন্টে থাকবেন তারা ওই অ্যাকাউন্টে পাঠাবেন না, মানে কমন ব্যক্তি যেন দুটো অ্যাকাউন্টে না থাকে। যাই হোক, আমি লাইভটা শুরু করছি। আজকের লাইভ WBSESA ছেড়ে কেন এবং কিভাবে HDA ওয়েস্ট বেঙ্গলে জয়েন করলাম, HDA WBতে জয়েন করলাম। এখন যারা রাজ্য সরকারি ইঞ্জিনিয়ার তারা WBSESA এবং HDA WB এই দুটো সংগঠনটাকেই খুব ভালো মতন চেনেন। তাদের কাছে, তাদের জন্য এই সংগঠন দুটোর নাম আলাদা করে বলার দরকার পড়বে না। কিন্তু ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার ছাড়াও তো আমার লাইভ দেখছেন বা দেখবেন, তাদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করে দিতে হচ্ছে। WBSESA পুরো নামটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন। এটা শতবর্ষের পুরানো একটি সংগঠন, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন। ব্রিটিশ আমলে 1926 সালে এই সংগঠনটি জন্ম নেয়। জন্মলগ্ন থেকে কিন্তু, জন্মের সময় এই সংগঠনটি কিন্তু অরাজনৈতিকই ছিল, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। কিন্তু পরবর্তীকালে এখন তারা বামপন্থী। সে বামপন্থী তারা কবে থেকে হয়েছে এক্স্যাক্ট বলতে পারবো না, সম্ভবত 60-এর দশক থেকে হয়তো হয়েছে। হ্যাঁ, এবং কারণ তারা যে দলটি সমর্থন করেন, বামপন্থী তো অনেক দলই আছে, তো তারা যে দলটিকে সমর্থন করেন তাদের জন্ম কিন্তু 100 বছর হয়নি। 64 সালে জন্ম। 64 সালে জন্মানো একটি সংগঠন, একটি দল, একটি রাজনৈতিক দল, যারা 34 বছর আমাদের রাজ্যটাকে শাসন করেছিলেন। মূল দলটি 64 সালে যার জন্ম, 1926 সালের সংগঠনটি সেই দলের সেই দলেরই মতাদর্শে বিশ্বাসী। তার পুরো নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন। আমার এই নামটাতেই প্রথম কথা আপত্তি। সাবঅর্ডিনেট নামটা আমার আপত্তি। সাবঅর্ডিনেট কেন? সবাই সবার সাবঅর্ডিনেট, রাষ্ট্রপতি ছাড়া আর সবাই তো কারো না কারো সাবঅর্ডিনেট। তাহলে একটা ক্যাডারের নাম, একটা সংগঠনের নামে কেন সাবঅর্ডিনেট, এবং ক্যাডারের নামেও সাবঅর্ডিনেট? আমাদের দুটোতেই আপত্তি। এই সংগঠনের নামে সাবঅর্ডিনেট, এই সাবঅর্ডিনেট নামটাতে আপত্তি, আর ক্যাডারের নামে সাবঅর্ডিনেট, ক্যাডার মানে সার্ভিসটার নাম সাবঅর্ডিনেট। যার ফলে আমরা কিন্তু পে কমিশনের কাছে ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস দাবি করেছি বা অতীতেও করেছি, এখনও করছি, যে সাবঅর্ডিনেট সার্ভিস পাল্টে ইঞ্জিনিয়ারিং সার্ভিস করতে হবে। তো প্রথম কথা নামটাতেই আপত্তি। আর HDA ওয়েস্ট বেঙ্গল, এই সংগঠনটি জন্ম 1971 সালে। 1971 সালে সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন WBSESA ভেঙেই 1971 সালে এই সংগঠনটির জন্ম হয়। তার মানে 54-55 বছর তার বয়স চলছে। HDA ওয়েস্ট বেঙ্গল, তার পুরো নাম, এই মুহূর্তে তার পুরো নাম সোসাইটি ফর ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট ওয়েস্ট বেঙ্গল। যদিও আগে এই নাম ছিল না। 1971 সালে সংগঠনটির নাম ছিল ওয়েস্ট বেঙ্গল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। প্রথমে এই নাম নিয়ে এই সংগঠনটি 1971 সালে জন্মায়। তারপরে কালের প্রয়োজনে 1981 সালে স্টেট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এই নাম নেয়। স্টেট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল HDEA WB
SDEAWB অ্যাব্রিভিয়েশন করলে, স্টেট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, SDEAWB, তখন শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়েই সংগঠনটা করতো। কিন্তু পরবর্তীকালে ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার ডিগ্রি সমস্ত ধরনের ইঞ্জিনিয়ার ঢুকে গেছে। আমি নিজে ডিগ্রি ইঞ্জিনিয়ার, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছি, ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করেছি। তো আমরা যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার এই সংগঠনে যুক্ত হয়েছি, আমাদের একটা দাবি ছিল যে স্টেট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন নাম থাকলে, যদি অ্যাসোসিয়েশনের নামের মধ্যে যদি আবার একটা ডিগ্রি থেকে যায়, মানে ডিপ্লোমা তো একটা কোয়ালিফিকেশান, তা একটা কোয়ালিফিকেশান যদি থেকে যায়, তাহলে যারা মাস্টার ডিগ্রি, যারা ডক্টরেট, আমাদের ডক্টরেটও আছে, ডক্টর প্রণয় রায়চৌধুরী আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য, PhD ডক্টর প্রণয় রায়চৌধুরী। তাহলে একজন PhD ইঞ্জিনিয়ার আমার সংগঠনের একসময় ছিল, পত্রিকা সম্পাদক ছিল, একসময় দপ্তর সম্পাদক ছিল, কিন্তু উনি এখন ডেপুটি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার। ওনার কাজের চাপ বেড়ে যাওয়াতে উনি এই দায়িত্বগুলো এখন নিতে পারছেন না, সেই জন্য উনি এখন আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য। এবং আমাদের যে শিক্ষার, আমরা যে মাঝে মাঝে ক্লাস নিই, বিভিন্ন ওয়ার্কশপ করি, আমরা যে PSC প্রিপারেটরি কোচিং করাই সিনিয়র বা জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগে, সেইগুলোর হেডমাস্টার কিন্তু ওই ডক্টর প্রণয় রায়চৌধুরী। ডক্টর প্রণয় রায়চৌধুরী হেডমাস্টার থাকেন, এবং আরও অন্যান্য লোকদের, অন্যান্য এক্সপার্টদের আনা, যেমন আমার ক্লাসমেট দেবাশিস ব্যানার্জি, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, PhD সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার দেবাশিস ব্যানার্জি আমারই ক্লাসমেট ছিল, ও এসে পড়াতো। চিফ ইঞ্জিনিয়ার তনয় দাস সাহেব এসে পড়াতেন, এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকেও আমরা হায়ার করে নিয়ে আসি। অনুপম চক্রবর্তী লাইভে আছে। অনুপম চক্রবর্তীও আমাদের মাস্টার। অনুপমের হাতের প্রচুর ছাত্র PSCতে সাকসেস হয়েছে। এছাড়াও পূর্ণচন্দ্র সিদ্ধান্ত ইরিগেশনের, সেও আমাদের মাস্টার, ওরও প্রচুর ছাত্র PSCতে প্রতি বছর চান্স পায়। অনুপম MI যথেষ্ট ভালো মানে পড়ায়। অনুপমের প্রচুর ছাত্র কিন্তু ডিপার্টমেন্টে আছে। তো সেই হিসাবে স্টেট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন নামটা যখন হলো, যে একটা কোয়ালিফিকেশান চলে আসলো, তখনই আমাদের মধ্যে একটা হলো। আমি 10 বছর লড়াই করেছি। আমি 2006 সালে যখন জয়েন করেছি, জয়েন করার পরের দিন থেকে লড়াই করা শুরু করেছি, নাম পাল্টাতে হবে। 10 বছর লড়াই করার পরে নামটা আমরা SDA ওয়েস্ট বেঙ্গল, যেহেতু SDEAWB নামটা একটা ব্র্যান্ড নেম হয়ে গেছে, নাম এটাকে বারবার চেঞ্জ করলে অসুবিধা, সেই জন্য এই অ্যাব্রিভিয়েশনটা রেখে আমরা নাম নিয়েছি সোসাইটি ফর ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট ওয়েস্ট বেঙ্গল। তাহলে নামের বিষয়টা বললাম। এবারে আসি আমি এই সংগঠনে কীভাবে আসলাম, এই ব্যাপারে আসি। সেটা হলো, আমি যখন চাকরি পাইনি, আমার নাম প্যানেলড হয়েছে, সেই সময় আমাদের সংগঠন, তখন কিন্তু SDEAWBর নাম ছিল স্টেট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, সোসাইটি নয়। তো সেই সময় SDA ওয়েস্ট বেঙ্গল থেকে আমার কাছে লোক আসে। একদিন হঠাৎ আমি সন্ধ্যাবেলায় আছি, বেল মারলো, আমি দোতলার থেকে নিচে তাকালাম, তাকিয়ে দেখলাম যে আমাদেরই পাড়ার, আমার বাড়ির থেকে 3-4 মিনিট দূরে টুকটুক, স্বর্গীয় রমেশ কুণ্ডু একজন এজেন্সি ছিলেন, স্বর্গীয় রমেশ কুণ্ডুর ছোট ছেলে টুকটুক এসছে। টুকটুকে ভালো নামটা আমি জানি না, নিলয় টিলয় কিছু একটা হবে। যারা ইঞ্জিনিয়াররা, টুকটুক একজন বড় এজেন্সি, মানে PWDর ঠিকাদারি করে, অনেকেই PWD ইঞ্জিনিয়াররা চিনবে না হয়তো টুকটুককে। ভালো নামটা ঠিক জানি না, নিলয় হতে পারে। আমার স্কুলে আমার থেকে 1 ক্লাস উপরে বোধহয় পড়তো, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে পড়তো। টুকটুক একদিন এসে হাজির, আমি তো অবাক, টুকটুকের সঙ্গে তো আমার কোনো মানে রিলেশান নেই, দুজনের মুখ চিনি। আমি বললাম, কী ব্যাপার, কী গো? বলে একটু নিচে নামো, আসো না। নিচে গেলাম, আমাকে একটা চিঠি দিল, বললো এটা গৌরদা দিয়েছে। গৌরদা মানে হচ্ছে আমাদের সংগঠনের ফাউন্ডার মেম্বার গৌর পাল চৌধুরী। অল ইন্ডিয়ার সমস্ত রাজ্যের ইঞ্জিনিয়াররা ওনাকে চেনেন। গৌরপাল চৌধুরী অল ইন্ডিয়া ফেডারেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের একটা স্তম্ভ ছিলেন। এখন 90-এর উপরে বয়স, হ্যাঁ, চোখে ভালো দেখতে পারেন না, ঘর থেকে বেরোতে পারেন না, কিন্তু গৌরদা আমাদের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখেন এবং সবাইকে জন্মদিনে উইশ করেন। সবার আগে আমি নিজে ভুলে যাই, আমার জন্মদিন আমার খেয়াল থাকে না, কিন্তু গৌরদার সেই দিন সকালবেলা ফোন যদি খোলা থাকে,
তাহলে একটা ফোন আসবে, আর ফোন করা না থাকলে আমি মেসেজ পাবো যে আমার একটা মিস কল এসেছিল। তো গৌরপাল চৌধুরী সেই সময় আমাদের সংগঠনের প্রেসিডেন্টের চেয়ার হোল্ড করতেন, এবং ব্রজমোহন গাঙ্গুলি সেই সময় জেনারেল সেক্রেটারি ছিলেন। তো আমরা আমার চিঠিটা পড়লাম, চিঠি পড়ে দেখলাম যে আমাকে ওরা ডাকছে যাদবপুরে আরবি বলে একটি সাব ডিভিশন আছে, রেলওয়ে ওভারব্রিজ সাব ডিভিশন। হ্যাঁ, যারা রেল লাইনের উপরে ব্রিজ বানায়, রোডসেরই একটা সাব ডিভিশন, রেলওয়ে ওভারব্রিজ সাব ডিভিশন। সেই সাব ডিভিশনের আমাকে ডেকে পাঠালেন, আমি গেলাম। তো ওনারা আমাকে সংগঠন সম্বন্ধে কিছু বোঝালেন। তা সেটা আমি ডিটেলসে যাচ্ছি না, সেই ডিটেলসে গিয়ে দীর্ঘায়িত করবো না, কিন্তু ওনারা যা বুঝিয়েছিলেন আমি ওনাদের সঙ্গে সহমত ছিলাম। আমি বললাম হ্যাঁ, আমি সেগুলো কিছুটা জানতামও, যেহেতু আমি ছাত্র সংগঠন করতাম ইত্যাদি। তা আমি ওনাদেরকে একটা কথা বললাম, সেই সময় আমার একটা মনের খিদার কথা বললাম যে দেখুন, আমি খুব শিশু বয়স থেকে, মানে শিশু এখনকার দিনে বললে শিশু, 13 বছর, অনলি 13 বছর, গোপ ওঠেনি, হাফ প্যান্ট পরতাম, সেই সময় থেকে আমি ছাত্র রাজনীতিতে যুক্ত হই। হ্যাঁ, এখন আমি এগুলো খুবই মানে বিরক্ত হই। মানে সেই সময় আমি এমন একটি ছাত্র সংগঠনে যুক্ত হয়েছিলাম যারা 10 বছর বয়সে মেম্বারশিপ দিত, ক্লাস 6 বা 10 বছর। আমি ক্লাস 9-এ পড়তাম, ক্লাস 9-এ আমি ছাত্র সংগঠনের লোকাল নেতৃত্ব হই। তখন পড়াশোনা শিখে তুলে মোটামুটি করে যাচ্ছি, ছাত্র সংগঠন করে যাচ্ছি। তো খুব স্বাভাবিক, পড়াশোনা প্রত্যেকের জন্যই 24 ঘন্টায় দিন হয়। তো আমি তো সংগঠন করে গেলে পড়াশোনার 12টা বাজে। তা আমি তখন ওনাদেরকে বলি যে দেখুন, আমি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতাম, কিন্তু আমি নিজেকে নষ্ট করে ফেলেছি। তো আমার পড়ার ভীষণ শখ, আমার পড়া, কারণ আমি মানে ক্লাসের 10 নম্বর ব্যক্তিটাও পাস করেছে, মাস্টার ডিগ্রি অনেকেই করেছে। 1 থেকে 10 পর্যন্ত যারা হতো ক্লাসে, তাদের কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, মাস্টার ডিগ্রি হয়েছে, হ্যাঁ, তারপরে আবার MBA হয়ে গেছে। তা আমার ওদেরকে দেখে, ওরাও আমাকে বলে কিরে তুই লাইফটা নষ্ট করে ফেললি। আমার ওদেরকে দেখে লজ্জা লাগে, আমার খুব পড়ার শখ। তো এতকাল চাকরি পাইনি বলে আমার একটু ফিকিল মাইন্ড, হ্যাঁ, ফিকিল মাইন্ড, কী করবো বুঝতে পারি না। হ্যাঁ, আমার ফিকিল মাইন্ড, কখনো ভাবি পড়বো, কখনো ভাবি MI পড়বো, কখনো ভাবি চাকরির পরীক্ষা দেবো। তো এই কারণে আমার কোনো কিছু হয়নি, কিন্তু চাকরিটা যেহেতু পেয়ে গেছি, তখনও জয়েন করিনি, আমি জেনে গেছি, তাই আমার মনে কনফিডেন্স আছে আমি পরীক্ষা দিলে কিন্তু চান্স পাবো। তখন ওনারা বললেন ঠিক আছে, তোমাকে কলকাতায় ভবানী ভবনে পোস্টিং করে দেবো, সার্ভেতে পোস্টিং করবো। এবং গোগদার সঙ্গে তৎকালীন মানে পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামীর খুব ভালো রিলেশন ছিল, পরবর্তীকালে আমরা দেখেছি। ক্ষিতি গোস্বামী আমাদের সম্মেলনে আসতেন, একসঙ্গে লাঞ্চ করেছি আমি ক্ষিতি গোস্বামীর সঙ্গে 2008 সালে শিলিগুড়ির সম্মেলনে, মানে শিলিগুড়িতেও উনি গেছেন। হ্যাঁ, আমরা প্রত্যেক মন্ত্রীকেই নিমন্ত্রণ করতাম, এখনও করি, আগেও করতাম। আমাদের সমিতির নিয়ম হলো যে ইঞ্জিনিয়ারিং দপ্তরের মন্ত্রীদের আমরা নিমন্ত্রণ করব। হ্যাঁ, আর এমনি চিফ মিনিস্টারকে একটা নিমন্ত্রণ করা হয়, অর্থমন্ত্রীকেও নিমন্ত্রণ করা হয়, কিন্তু তারা আসবেন কি আসবেন না সেটা নিয়ে আমরা করি না, কারণ তারা ভীষণ ব্যস্ত মানুষ। কিন্তু ইঞ্জিনিয়ারিং দপ্তরের মন্ত্রীদের আমরা নিমন্ত্রণ করি, সবাইকেই করি। বাম আমলেও করতাম, এই আমলেও করি। কেউ অ্যাটেন্ড করেন না, কিন্তু ক্ষিতি গোস্বামী বা RSPর থেকে পূর্ত দপ্তরের মন্ত্রীরা কিন্তু আমাদের মিটিং অ্যাটেন্ড করতেন। অন্য দপ্তরের মন্ত্রীরা অ্যাটেন্ড করতেন না, কেউ শুভেচ্ছা বার্তা পাঠাতেন, কেউ পাঠাতেন না, যাই হোক, কেউ পাঠাতেন কিন্তু অ্যাটেন্ড করতেন না। তো পূর্ত দপ্তরই করতেন। তো আমাকে বললেন যে তোমাকে সার্ভেতে পোস্টিং করে দেবো, কাজের চাপ ভীষণ কম, পড়াশোনা করতে খুব সুবিধা, আমাদের মেম্বারশিপ নিতে হবে, আমাদের মেম্বারশিপটা নাও। আমি বললাম একজন হাত জোর করে, ক্ষমা করবেন দাদা, আপনি যা বলছেন আমি আপনার সঙ্গে পুরোপুরি সহমত, কিন্তু আমি আপনাদের মেম্বারশিপ নিতে পারবো না একটা কারণে, সেটা হলো আমি একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। যেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসের কারণেই আমার কেরিয়ারের 12টা বেজেছে। তা সেই মতাদর্শগত বিশ্বাসটা আমার এখনও আছে, যায়নি। হ্যাঁ, তো সেই রাজনৈতিক মতাদর্শের একটি সংগঠন আছে, আমি কিন্তু সেই সংগঠনেরই মেম্বার হব। এত সত্ত্বেও যদি আপনারা আমাকে
মানে পোস্টিংটা করে দেন, হ্যাঁ, আমি তাহলে হবে, মানে তাহলে উপকৃত হব, এটা যদি করে দেন। তখন আমি বললাম যে আমি কিন্তু যে সংগঠনের মেম্বার হব বলছি সেই সংগঠনের জেনারেল সেক্রেটারির কাছে গেছিলাম, একটা মাধ্যমে গেছিলাম, প্রথমে ভাইস প্রেসিডেন্টের কাছে গেছিলাম, নামগুলো বলে দিই, অসুবিধা কী আছে। মিহির চ্যাটার্জি ছিলেন তখন ভাইস প্রেসিডেন্ট, পিডব্লিউডি ইলেকট্রিক্যালের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন। তার কাছে আমি গেছিলাম, খাদ্য ভবনে গিয়ে দেখা করি। আমার পাড়ারই একজন কাঞ্চনদা পিডব্লিউডি ইলেকট্রিক্যালে চাকরি করতো, কাঞ্চনদা আমাকে মিহির চ্যাটার্জির কাছে পাঠিয়ে বলে মিহিরদার কাছে যা। আমি মিহিরদার কাছে গেছিলাম, মিহিরদা আমাকে আবার বলে মনোজ চক্রবর্তীর কাছে যাও। মনোজ চক্রবর্তী তখন রাইটার্স বিল্ডিংয়ে পোস্টিং, WRD দপ্তরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, উনি তখন জেনারেল সেক্রেটারি। তো উনি আবার পাস দিলেন মনোজ চক্রবর্তীর কাছে। মনোজ চক্রবর্তীর কাছে গেলাম, মনোজ চক্রবর্তীকে গিয়ে এরকম বললাম যে যা যা আপনাদের বললাম তাই বললাম, যে বিই পড়া খুব শখ, বিই পড়ে কী হবে, সাহেব হওয়ার ইচ্ছা, আমি কি বিই পড়েছি, আমাকে দেখো আমি বিই পড়েছি, তুমি কি ক্লাসে পড়তে? না আমি বললাম না আমি ক্লাসে পড়তাম না, আমি 4th বয় ছিলাম, আমি বিই পড়েছি, আমার কিসে কম আছে? বিইটি যেখানে পাবে, যেখানে পোস্টিং পাবে ভর্তি হয়ে যাও, যেখানে পোস্টিং পাবে ভর্তি হয়ে যাও, এসব নিয়ে করো না। আমি বললাম দাদা যদি আপনি করতে না পারেন তাহলে আমি আপনাকে জোর করব না। আমার বাবা একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, প্রতি বছর পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে এবং নতুন সেশন যখন শুরু হয় বাবার কাছে অভিভাবকদের লাইন পড়ে যায়, কেউ নতুন ক্লাসে ভর্তির জন্য, আর কেউ ফেল করা ছাত্রের বাবা মাও আসে ফেল করাকে পাশ করিয়ে দেওয়ার জন্য, আর 5-এ ভর্তি হওয়ার জন্য, বা অন্য কোনো স্কুল থেকে অন্য কোনো ক্লাসে ভর্তি হওয়ার জন্য। বাবা প্রত্যেককে হাত জোর করে বলে যে আমার ক্ষমতা নেই, আমাদের স্কুলে একটা কমিটি আছে, কমিটির বাইরে গিয়ে আমার ব্যক্তিগতভাবে কিছু করার ক্ষমতা নেই। তা মানুষ বিশ্বাস করে না। আমার পিসির নাতিও ভর্তি হতে পারেনি পরীক্ষা দিয়ে, পিসিও রাগ করেছে, ছোট আমার মেজ পিসি, তার নাতি, তার 2 ভাই, মানে একজন দাদা, মানে আমার ছোট জ্যাঠা আর আমার বাবা একই স্কুলে মাস্টারমশাই ছিলেন। তা আমার পিসির নাতি, একমাত্র নাতি, সে পরীক্ষা দিয়ে অ্যালাউ হয়নি, সে দাদার কাছেও গেছে ছোটদা। আমার ছোটো জ্যাঠা এমনি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, আর আমার বাবা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন। তা আমার বাবার কাছেও এসছে, আমার জ্যাঠার কাছেও গেছে, হয়নি। যাই হোক, রাগ করেছে, হ্যাঁ, তো হয়নি। দুই ভাই, একজন দাদা একজন ভাই, পিসি মানে তার মাঝখানে। তো আমি বললাম দেখুন আমার বাবার এগুলো পারে না, তা সত্ত্বেও যদি আপনি না পারেন তাহলে বলবো না। না আমি পারবো, আমি পারি, আমার ক্ষমতা আছে, কিন্তু আমি করবো না। আমাকে কিন্তু রিগ্রেট করেছিলেন। সেটা আমি গৌরদাকে বললাম যে আমি আপনার কাছে আসার আগে আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছিলেন, আমি যেচে গেছিলাম মনোজ চক্রবর্তীর কাছে, মিহির চ্যাটার্জি আমাকে পাঠিয়েছিলেন, আগে আমাদের পাড়ার কাঞ্চন রায়চৌধুরী, কাঞ্চনদা আমাকে পাঠিয়েছিলেন, তারপর কাঞ্চনদার থেকে মিহির চ্যাটার্জি, সেখান থেকে মনোজ চক্রবর্তী। তা তিনি আমাকে রিগ্রেট করে দিয়েছেন। আপনারা তো বললেন চাকরি মানে দেবেন পোস্টিং, কিন্তু আমি ওই যারা আমাকে রিগ্রেট করেছেন আমি তাদের সংগঠনেই জয়েন করব, কারণ আমি সেই মতাদর্শে বিশ্বাসী। আপনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, আমি সেই রাজনৈতিক মতাদর্শের এগেনস্টে, তাই আমি আপনার সংগঠনে ঢুকবো না। তখন ওনারা বললেন যে আমাদের দল আমাদের সংগঠন কোনো রাজনীতি বিশ্বাসী নয়, আমাদের সংগঠনটি অরাজনৈতিক সংগঠন, তুমি ভুল করছো, আমাদের সংগঠন অরাজনৈতিক, কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নয়। তুমি তোমার রাজনীতি করতে পারবে, তুমি তোমার এলাকায় গিয়ে করতে পারবে, আমাদের কোনো আপত্তি নেই, আমার প্ল্যাটফর্মে রাজনীতি ব্যবহার করা যাবে না। তুমি যে রাজনীতির হও আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমার প্ল্যাটফর্মে কোনো রাজনীতি করা চলবে না। এই ছোট ক্যাডারে আমরা রাজনীতি করা অপছন্দ করি, রাজনীতি করলে সর্বনাশ হয় ক্যাডারে। কিন্তু আমি তো ছোটোবেলার থেকে শিখে এসেছি রাজনীতি ছাড়া কিছু হয় না, হ্যাঁ, ছোটোবেলার থেকেই শিখে এসেছি, সব কিছুর মধ্যেই রাজনীতি আছে, ঘরের মধ্যেও রাজনীতি আছে। তো সেই বিশ্বাস হট করে আমার যাবে কি করে? আমি ওনাদের কথা বিশ্বাস করিনি, আমি ভেবেছি মিথ্যা কথা বলছে, স্রেফ ভেবেছি মিথ্যা কথা বলছে। তারপরে আমি বললাম, উনি বললেন যে ওনারা বললেন যে তুমি তো আমাদের সব মতের সঙ্গে সহমত হলে, কিন্তু তুমি যে সংগঠনটা করবে তাদের এগেনস্টে, তারা যে এগেনস্টে সেটা আমি জানতাম না, তো তখন কী করে জানবো?
বলে তুমি যা যা বলছো, তুমি তো আমরা যে মতামত দিলাম তুমি তো সেই মতের পক্ষে কথা বলছো, তোমার তো মনের কথা না, হ্যাঁ আপনারা যা বলছেন আমি সহমত, কিন্তু তুমি যে সংগঠনে জয়েন করবে তা কিন্তু এর এগেনস্টে, তারা এগেনস্টে, তুমি এই কথা বলতেই পারবে না সেখানে। আমি বললাম ওখানে আমি ইনার সংগঠন স্ট্রাগল করব, যেমন ইনার পার্টি স্ট্রাগল হয়, আমি ইনার সংগঠন ইনার অর্গানাইজেশন স্ট্রাগল করব, আমি ওইখানে লড়াই করব, লড়াই করে আমি আমার মতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। বললে কিছু লাভ নেই, তোমার করতে পারো, দেখো করে দেখো কোন টাকা হয়ে যাবে, একেবারে একঘরে হয়ে যাবে, শেষকালে হয়তো আমাদের কাছেই ফিরে আসতে হবে বা বসে যেতে হবে, কিছু একটা করতে হবে। যাই হোক, আমি বিশ্বাস করলাম না। হ্যাঁ, এবার মনের মধ্যে চিন্তা, যদি আমার কলকাতার বাইরে পোস্টিং হয় তাহলে তো আমি বি পড়তে পারবো না। ইন দ্য মিন টাইম আমারই বাড়ির পাশে ভাড়া থাকতো বরুণ বলে একটি ছেলে ছিল, আমার স্কুলে আমার থেকে 1 ক্লাস সিনিয়র ছিল, আর ও পিডব্লিউডি তখন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং ও যাদবপুরে বি পড়তো, রাত্রিবেলায় যাদবপুরে বি পড়তো। ওর ভালো নাম বললে আপনারা চিনবেন, অনেকেই যারা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার তারা চিনবেন। তো বরুণ তখন বি পড়তো, ভালো নামটা পরে বলছি। তো বরুণের সঙ্গে দেখা হলো। বরুণ তখন ফ্রি স্কুল স্ট্রিটের সাবঅর্ডিনেটের এক ইউনিট কনভেনার, মানে WBSES এর ইউনিট কনভেনার। আমি WBSES এর সাধারণ সম্পাদক সেই সময়। আমি মনোজ চক্রবর্তী এবং WRDতে চাকরি করতো, রাইটার্সে পোস্টিং। আর আমার গালটাল টিপেছিল, 1 কাপ চা খাইয়েছিল, বিস্কুট দিয়েছিল কিনা ঠিক খেয়াল নেই, তবে 1 কাপ চা খাইয়েছিল। আর গালটাল টিপে, তখন তো আমার বয়স কম, আমার তখন 29ও হয়নি, আর মনোজদা তখন 57-58 হবে হয়তো, হ্যাঁ মানে আমার প্রায় বাবার বয়সী। যাই হোক, গালটাল টিপে আদর টাদর করেছিল, বলে ভর্তি হয়ে যাও, মানে যেখানে পাবে ঢুকে যাও। তো এবারে গুলিয়ে গেল মানে কি বলছিলাম হঠাৎ মনে করতে পারছি না, মানে বয়স বেড়েছে তো বোঝা যাচ্ছে, কি বলছি নিজেই ভুলে গেছি। হ্যাঁ, তো যাই হোক, বললেন যে তুমি ওখানে যাও কিন্তু তোমরা করতে পারবে না। ও হ্যাঁ মনে পড়ছে, সত্যজিৎ মানে বরুণের সঙ্গে আমার দেখা হলো। সত্যজিৎ চ্যাটার্জি, পুরানোরা চিনবেন, সত্যজিৎ চ্যাটার্জি। বরুণের সঙ্গে আমার দেখা হলো, বরুণ ফিস্কুল স্ট্রিটের কনভেনার। আমি বললাম বরুণ, আমি এরকম গেছিলাম জানিস, মনোজ চক্রবর্তীর কাছে গেছিলাম, মনোজ চক্রবর্তী তো আমাকে এইভাবে রিগ্রেট করেছে, আর গৌরদা আমাকে ডেকে পাঠিয়েছিল, গৌরদা আর বোজদা ওরা বলেছে ভবনে পোস্টিং করে দেবে, কিন্তু আমি ভাই নীতি বহির্ভূতভাবে আমি ওই সংগঠন করতে পারবো না। আমি যে নীতিতে বিশ্বাস করি না, হ্যাঁ আমি সেখানে যেতে পারবো না। কিন্তু তোরা কি করে বলতো যাদবপুরে পড়লি চাকরি করতে করতে, হ্যাঁ কি বলতো তোর? তখন ও সত্যি আমাকে বললো, আসলে না তুই তো একটু বেশি পেকে গেছিস, তুই চাকরি পাওয়ার আগেই মনোজ চক্রবর্তীর কাছে চলে গেছিস, আমরা তোর মতন পাকিনি বলে কলকাতায় পোস্টিং পেয়েছি। বল না সেটা, তাহলে বল, তুই তো চাকরি পাওয়ার আগেই পেকে গেছিস, সংগঠন গড়ে 2টো সংগঠন করে চলে এসছিস। বললো অফিসারদের কাছে যা, অফিসাররা অনেক ভালো, এইসব নেতা ফেতাদের থেকে অফিসাররা অনেক ভালো, অফিসারের কাছে যা। তারপরে আমি অফিসারের কাছে গেছিলাম, যেভাবেই হোক। মাটির মানুষ সুধাংশু ভট্টাচার্য, এখন আমি জানি না উনি আছেন না নেই, তাকে আমাকে নমস্কার করতেই হবে। সুধাংশু ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার, মাটির মানুষ। আমি হাত জোর করে, মানে আমার সম্মানের থেকে হাত জোর করছি, কেউ যদি ওনার পরিচিত থাকেন তাহলে তারা, এবং সাহেব তো জানি না এখন তিনি বেঁচে আছেন কি বেঁচে নেই, সেই 31 বছর আগের কথা, উনি 31 বছর আগেই তো ওনার 57-58 বছর বয়স। যাই হোক, মাটির মানুষ সুধাংশু ভট্টাচার্য, যারা ওনাকে চেনেন তারা নিশ্চয়ই জানেন। তার বদান্যতায় আমার পোস্টিং হয়েছিল, কলকাতাতেই হতো, কিন্তু তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার একটু ঘোটাল ছিলেন বলে হাওড়ায় হয়েছিল। এবং আমি পরীক্ষা দিই, আমি এন্ট্রান্স পরীক্ষা দিই, 12 দিন ইএল নিয়েছিলাম। 12টা ইএল নিয়ে আমি পরীক্ষা দিই, এবং পরীক্ষায় আমার র্যাঙ্ক হয়েছিল 3 র্যাঙ্ক হয়েছিল। আমি রোজ এনআরএসে যাই, আমি তো চাকরিতে জয়েন করার পরে জেচে হাওড়া সদনে গিয়ে মেম্বারশিপ নিয়েছিলাম, জেচে মেম্বারশিপ নিয়েছিলাম হাওড়া সদনে গিয়ে, এবং রোজ এনআরএসে যেতাম, গিয়ে মুড়ি চা খেতাম। ওখানে একটা টেবিলের উপর বিরাট মুড়ি, পেপার পেঁচে মুড়ি হতো, আর ইচ্ছা মতন চা খাও। তো রোজ যেতাম। তো যেদিন আমি চান্স পেলাম, সবার আনন্দ হয়, খুব স্বাভাবিক আনন্দ। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সাকসেস মানে কি, একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাকসেস মানে একটা চাকরি পাওয়া আর রাত্রে বিয়ে পড়া,
অথবা এমআই পাস করা। তার চাকরিও আমার হয়েছে, আর বিইও আমি চান্স পেয়ে গেছি, তাহলে দুটো সাকসেস আমি পেয়ে গেছি। অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার সাকসেস দুটোই পেয়ে গেছি। অ্যাজ এ বি ইঞ্জিনিয়ার আমি সাকসেস নই, কিন্তু অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি দুটো সাকসেস পেয়ে গেছি। আমি খুব লাফাতে লাফাতে এনআরএসে গেলাম, এনআরএসে গিয়ে বললাম যে এরকম আমি এন্ট্রান্স দিয়েছিলাম, সেখানে আমার 3 র্যাঙ্ক হয়েছে। আর সবই তো বাবার বয়সী প্রায়, হ্যাঁ, কারণ রিটায়ার্ড লোকরাও আছে, বাবার থেকে বড়রাও আছে ওখানে প্রেজেন্ট সন্ধ্যাবেলায়। আমি ভেবেছিলাম আমাকে বোধহয় সবাই বাহবা দেবে, পিঠ চাপড়ে দেবে, এখন যেরকম বাচ্চাদের আমরা দিই, হ্যাঁ, কেউ পড়ার ব্যাপার হলে বলে হ্যাঁ পড়বে কিন্তু, হ্যাঁ, আমাদের সংগঠন থেকে এটা দেওয়া হয়। আমাকে কেউ করলো না, মানে কেউ বাহবা দিল না। এবং একজন আমাকে বললেন, ধুতি পরা ইঞ্জিনিয়ার, উনি ধুতি পরে আসতেন, তিনি তখন রিটায়ার্ড, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় তার নাম, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। তিনি আমাকে বললেন সাহেব হওয়ার ইচ্ছা, মানে ঠিক মনোজ চক্রবর্তীর ল্যাঙ্গুয়েজ, ওই একই ল্যাঙ্গুয়েজ, সাহেব হওয়ার ইচ্ছা। আমি যাই হোক আর কী বলবো, বয়স্ক লোক, বাবার বয়সী লোক, সাহেব হওয়ার ইচ্ছা। হ্যাঁ, আমি বললাম যে আমার যা বলার প্রথমে ইন্ট্রোডাকশনে বলেছি সেই ধরনের বললাম না, ও কেউ কোনো করলো না, খুব বিরক্ত হলো আমি চান্স পেয়েছি বলে। সাহেব হয় তখনও কিন্তু জানতাম না যে ওনার স্ত্রী একদিন ভবিষ্যতে মন্ত্রী হবেন। ওনার স্ত্রী রেখা গোস্বামী, উনি বামফ্রন্টের গ্রন্থাগার মন্ত্রী ছিলেন, তখন হননি। তা মন্ত্রী হবে জানলে তাহলে বলতাম হ্যাঁ সাহেব হওয়ার ইচ্ছা, মন্ত্রী হওয়ার ইচ্ছা নেই, মন্ত্রী হওয়ার ইচ্ছা নেই, সাহেব হচ্ছে কি দোষ? সাহেব হওয়াটা কি দোষ নাকি? হ্যাঁ, যাই হোক রিগ্রেট হলাম, তারপর থেকে আর এনআইএসে যাই না। কারণ যেহেতু যাদবপুরে রাতে পড়তে হয়, রাতের কলেজ, তাই যাদবপুরে যাওয়ার কোনো আর সুযোগ নেই। হ্যাঁ, তারপর থেকে আর সংগঠনটা করছি, সংগঠন তখনও করছি, 12 বছর করেছি। কারণ আমি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী WBSES-এ। হ্যাঁ, যেই কারণে তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে মিল হচ্ছে না, কারণ বিভিন্ন মিটিংয়ে আমি ওই 15 নম্বর স্কেলের কথা বলতাম। আমরা তো তখন 10 নম্বর স্কেলে জয়েন করেছি। আমার পকেটে 1 মিনিট, তথ্য নিয়ে আমরা তখন 16 নম্বর স্কেল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা তখন 16 নম্বর স্কেল পায়। আর জুনিয়র ইঞ্জিনিয়ার নাম ছিল না, তখন নাম ছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা তখন পায় 10 নম্বর স্কেল। 10 নম্বর স্কেল মানে 6টা স্কেল নিচে, একটা পোস্ট নিচে চাকরি করছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মাত্র একটা পোস্ট নিচে চাকরি করছে, অথচ 6টা স্কেল নিচে। আমার ডিমান্ড ছিল একটা স্কেল নিচে থাকবো না কেন? আমি তো একটা প্রমোশন অ্যাসিস্ট্যান্ট হবো। তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের একটা স্কেল নিচে 17, তখন স্কেলগুলো এরকম ছিল: 16 নম্বর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, 17 নম্বর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, 18 নম্বর সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, 19 নম্বর অ্যাডিশনাল চিফ, 20 নম্বর, এইভাবে ক্রোনোলজিক্যাল ছিল। এখন ক্রোনোলজিক্যাল নেই, এখন ওরা আরও বাড়িয়ে নিয়েছে। এখন ওরা 16-র পরে 17, 17-র পরে 19, 19-এর পরে 21 লাভ দেয়। 17 যাওয়ার পরেই লাভ দেওয়া শুরু হয়। 18 টপকে 19, 19 টপকে 21। তো 10 নম্বর স্কেল হচ্ছে বি গ্রুপ স্কেল, আর 12 নম্বর থেকে এ গ্রুপ চালু হয়। 1974 সালে আমাদের সংগঠন SDEA ওয়েস্ট বেঙ্গল গেজেটেড স্ট্যাটাস নিয়ে এসেছিল, আর 1978 সালে গেজেটেড স্ট্যাটাস কেড়ে নেওয়া হয়, কেড়ে আমাদের বি গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়। এই সাবঅর্ডিনেট তখন আন্দোলন করেছিল যে গেজেটেড স্ট্যাটাস করতে হবে না। এই দেখুন আমার আইডেন্টিটি কার্ড, দেখুন হলুদ রং, এই যে আইডেন্টি কার্ডটা আমি রেখে দিয়েছি, দেখুন আইডেন্টিটি কার্ড হলুদ রং, এই আমার ছবি সেই সময়ের ছবি। হ্যাঁ, এই যে আইডেন্টি কার্ডটা হলুদ রং আইডেন্টি কার্ড, মানে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, CDB, BCD প্রত্যেকে হলুদ রং আইডেন্টি কার্ড। কিন্তু এ গ্রুপ হলে আইডেন্টি কার্ডের রং হয়ে যায় লাল, আলাদা সম্মান। এই যে লাল আইডেন্টিটি কার্ড, এ গ্রুপ হলে আমি আরও একটা দেখাচ্ছি। এ গ্রুপ হলে আইডেন্টি কার্ডের রং হয়ে যায় লাল, এই যে লাল আইডেন্টিটি কার্ড।
দেখুন, তো আমি কিন্তু প্রমোশন নিইনি, আমি প্রমোশনের পরীক্ষা দিইনি। আমি ডাইরেক্টও পরীক্ষা, আমি বি পাস করার পরে ডাইরেক্ট পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, সেটাও দিইনি। সংগঠন করতে শুরু করি, সেগুলো আপডেট বললে অনেক দেরি হয়ে যাবে, সেগুলো বলছি না। কেন মানে সংগঠনে মেতে যাই, সংগঠন করতে শুরু করি। আমি ডাইরেক্ট পিএসসি পরীক্ষাও দিইনি, আবার প্রমোশন পাওয়ার যে পরীক্ষা সেটাও আমি দিইনি। যার ফলে আমি কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারই আছি, বা এখন নাম পাল্টেছি, জুনিয়র ইঞ্জিনিয়ার আছি। তা সত্ত্বেও আমার এই যে হলদে কার্ড, এই হলদে কার্ড পাল্টে লাল কার্ড হয়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু আমরা গ্রুপে অফিসার। লড়াইটা ছিল এইখানে, লড়াইটা এই গ্রুপে অফিসার হওয়ার জন্য, উইদাউট এনি প্রমোশন গ্রুপে অফিসার হব। এই হলুদ কার্ড না, এই লড়াইয়ের জন্যই কিন্তু আমাকে সংগঠনটা ছাড়তে হয়েছিল। প্রথম থেকেই আমি লাস্ট বেঞ্চার। আমাকে ইউনিট কমিটিতেও নেওয়া হতো না, বা যদি একবার নেওয়া হতো ভুল করে, পরের বার বাদ দিয়ে দেওয়া হতো। হ্যাঁ, বা আমার মুখ বন্ধ করার জন্য হয়তো আমাকে একটা পদ দিল, অঞ্চল কমিটিতে নিল, এইভাবে সে বলছি। তো প্রথম থেকে আমার ওই যেটা আমার নিজের মনের খিদা, ওই এসডিএ যেটা আমাকে বলেছিল আরবিতে, এসডিএ বলেছিল বলে না, আমার নিজেরই তো মনের খিদা ছিল। যার ফলে এসডিএ বলার আগেও আমার নিজের ওই মনের খিদাটা ছিল, মিলে গেছে খিদাটা। হ্যাঁ, যেমন দেখবেন সুন্দরবনের কমরেড আর দার্জিলিংয়ের কমরেড কেউ কাউকে চেনে না, কিন্তু কথাটা একই রকম বলে। তো সেরকম আমার মনের খিদা আর এসডিএর খিদাটা মিলে গেছিল। আমাকে মানে বলে দেয়নি, বা ওটা মুখস্থ করে রেখেছি তা না। কেন 15 নম্বর পাবো না? হ্যাঁ, এখনও তো দাবি করছি, এখনও তো 15 নম্বর পাইনি আমরা। তো যাই, এই নিয়ে আমার সঙ্গে সবসময় লেগে যেত, এবং আমাকে মানে খুবই কি বলবো, মানে প্রচণ্ড আমি লাল চক্ষু দেখেছি, অনেক আমি মারধরও খেয়েছি, হ্যারাস্ট হয়েছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা আটকে রেখেছি, এটা বিভিন্ন ঘটনা আছে, জানে অনেকে। এখন ব্যাপারটা যেটা দাঁড়ালো, যে লড়াইটা লাগলো 1996 সালের পর থেকে আমার সঙ্গে সংঘাতটা আরও বাড়তে শুরু করে। 1996 সালের পে কমিশনে জুনিয়র ইঞ্জিনিয়ার, তখন সেন্ট্রালের যে জুনিয়র ইঞ্জিনিয়ারদের তখন স্কেল হচ্ছে 5,000 থেকে 8,000 টাকা। আর এরা ডাব্লিউবিএসিএসে তারা স্কেল ডিমান্ড করলো 4105 টাকা, মাত্র 4105 টাকা ডিমান্ড করলো। আর এসডিএ ওয়েস্ট বেঙ্গল, আমার যে বর্তমান সংগঠন, তারা ডিমান্ড করলো 5,500 টাকা। সেটা আমি জানতাম না, কারণ এসডিএর সঙ্গে তো আমার যোগাযোগ ছিল না। হ্যাঁ, এইচডিএর সঙ্গে যোগাযোগ হয়েছে 2006-এর ডিসেম্বর মাসে গিয়ে, যখন আমি মেম্বারশিপটা নিয়েছি। নামটা জানতাম, এর বেশি কিছু জানতাম না, কারণ এত দুর্বল, 150-200 মাত্র মেম্বার, মাত্র 150-200 মেম্বার, 2-3% মেম্বার, মানে টোটাল স্ট্রেংথের 2-3%, 5%ও হবে না। কারণ তখন তো 6,500 বোধ হয় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সংখ্যা, 6,500 ছিল, এখনকার মতন তো নয়, তখন তো পোস্টগুলো ছিল। হ্যাঁ, তো 1996 সালের পে কমিশনে যখন 500 টাকা দিল, 500 টাকা বেসিক পে ডিফারেন্স হলো, আর এরা মাত্র 4105 টাকা চাইলো, মানে এরা 900 টাকা কম চাইলো। কিন্তু রাজ্য গভর্নমেন্ট লজ্জা পেয়ে গেছে, এত কম চেয়েছে, রাজ্য সরকার লজ্জা পেয়ে গিয়ে, জ্যোতিবাবু লজ্জা পেয়ে গিয়ে, বা অসীমবাবু লজ্জা পেয়ে গিয়ে, অসীম দাশগুপ্তই তখন অর্থমন্ত্রী ছিলেন, লজ্জা পেয়ে গিয়ে 4105 না দিয়ে একটু বেশি দিয়েছে, 4500 টাকা দিয়েছিল। এটা আপনারা কোনদিন ভেবেছেন এরকমও হয় যে রাজ্যের সর্ববৃহৎ সংগঠন সে যা চাইছে সরকার তার থেকে বেশি দিচ্ছে? এ ভাবা যায়? সবসময় তো বার্গেনিংয়ের রাজত্বে এমপ্লয়ারের কাছে আমি যে চাইবো, আমার যদি 5,000 টাকা ডিমান্ড হয়, আমি 6,000 টাকা চাইবো, বার্গেনিং করে যদি 5,000 টাকা নামে। আমার 5,000 টাকা ডিমান্ড, 5,000ই যদি চাই, তাহলে তো কমিয়ে দেবে। এই উল্টো, মানে উল্টো বুঝলিরা, মানে উল্টো ঘটনা। 4105 টাকা ডিমান্ড করেছে, সরকার বলেছে না ভাই, তোরা সত্যি আমার খুব ভালো, মানে এই শুভানুধ্যায়ী, আমাদের কথা বুঝেছি, 4105 টাকা, তুই, আমার ক্ষমতা আছে, 4500 দিতে পারবো। গভর্নমেন্ট 4500 দিয়েছে, তাই গভর্নমেন্টের এগেনস্টে কোনো রাগ তখনও হয়নি, 96 সালেও হয়নি, 2006-এও হয়নি। যাই হোক,
এবার পে কমিশন করেছে কি 4800 টাকা রিকমেন্ড করেছে। গভর্নমেন্টেরই পে কমিশন, হ্যাঁ, তাহলে গভর্নমেন্টের নিজেদের লোকদেরই তো পে কমিশনে বসায়, শত্রু দলের লোকদের তো বসায় না, নিজেদের পেয়ারের লোক দিয়ে বসায়। তারা 4800 টাকা রিকমেন্ড করেছে, কারণ তাদের কাছেও তো সেন্ট্রালের পে কমিশনের রিপোর্টটা আছে। তারা দেখছে সেন্ট্রালে 5000 টাকা অলরেডি জুনিয়র ইঞ্জিনিয়ারদের দিচ্ছে। আর এই বড় সংগঠন 95 বা 98%কে রিপ্রেজেন্ট করে, তারা মাত্র 4105 টাকা চেয়েছে। আর আমাদের মতন একটা সংগঠন যার কোনো মানে নামধামই কেউ জানে না, হ্যাঁ, তখন পিডাব্লিউডির অনেকেই নাম জানে না, হ্যাঁ, জানতো না তখন। ইলেকট্রিক্যালের লোকরা নাম জানতো, মূলত ইলেকট্রিক্যাল লোকরাই জানতো, সিভিলের লোকরাও জানতো না। আমি নামটা জেনেছিলাম, আমাকে ডেকে নিয়ে গেছিলো, তাই জন্য আমি নামটা জেনেছিলাম। আদারওয়াইজ আর কেউ জানতাম। 40-50 কিলোমিটার মধ্যে, মানে একটা মেম্বার থেকে একটা মেম্বারের ডিস্টেন্স 40 কিলোমিটার দূরে, দূরবীন দেখা যাবে না, শক্তিশালী, হ্যাঁ, এই অবস্থা। তো তারা 5500 ডিমান্ড করেছে, তাদের কথা শোনে নাকি? তবু কিন্তু পে কমিশন 5500 আর 4100 অ্যাভারেজ 4800, দেখবেন 5500 আর 4100 যোগ করুন, 9605 হয়, 2 দিয়ে ভাগ করুন, 4800 টাকা 2 পয়সা, 4802 টাকা 50 পয়সা হয়। 4800 টাকা রেকমেন্ড করেছে পে কমিশন। তা পে কমিশনকেও আপনি খুব একটা দোষ দিতে পারবেন না, কারণ পে কমিশন 4800 টাকা রিকমেন্ড করেছে বড় সংগঠনের ডিমান্ডের থেকেও 700 টাকা বেশি। হ্যাঁ, যাই হোক। আর 12 নম্বর স্কেল হচ্ছে এ গ্রুপ, মানে 4800 টাকাটার আরেকটা মজা হলো 4800 টাকাটা হচ্ছে এ গ্রুপ। এইবার যখন পে কমিশনে ফার্স্ট পার্ট বেরোলো, সেকেন্ড পার্ট তখনও বেরোয়নি। ফার্স্ট পার্ট যেই 4500 টাকা বেরিয়েছে, আমাদের তো আগুন জ্বলছে শরীরে, তখন আমরা নতুন, আমরা ধরেছি নেতাদের ধরবো, মানে কি লোকাল নেতাদের ধরছে আমরা। তো আমাদের হাত তো তখন আর মনোজ চক্রবর্তী তখন ভগবান আমাদের কাছে, জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, এদেরকে তো আমরা ভাবতাম ভগবান, একটু ছুলে বোধহয় পুণ্য হয়। হ্যাঁ, তখন তো আমি জানতাম না যে আমিও একটা সংগঠনের প্রেসিডেন্টের চেয়ার পাবো। হ্যাঁ, তখন এরকম ভাবতাম যে ভগবান বোধহয় এই সেই লোকাল নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, এদের ওই পর্যন্ত তো পৌঁছানোর উপায় নেই। হ্যাঁ, তো যেই 4500 টাকা আমরা, আমাদের সঙ্গে যে দেখা করতে এসছে কোনো প্রোগ্রাম নিয়ে, আমরা আগে ফেটে পড়েছি আমি, যে 4500 টাকা কেন, সেন্ট্রালে 500 টাকা, 5000 টাকা, আমরা কেন 4500? তখন আমাদের বুঝালো যে এরা তো ফার্স্ট পার্ট বেরিয়েছে, স্কেল টু স্কেল ফিক্সেশন হয়েছে, অর্থাৎ 1390 টাকাটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর দিয়ে গুণ হয়ে 4500 টাকা স্কেল টু স্কেল ফিক্সেশন হয়েছে। এখনও সেকেন্ড পার্ট এখনো বেরোয়নি। সেকেন্ড পার্ট বেরোলে বিভিন্ন ক্যাডার অর্গানাইজেশন গুলোর রিকমেন্ডেশনটা হবে, বিভিন্ন ক্যাডার ধরে রিকমেন্ডেশন হবে, তখন বোঝা যাবে বলে আমাদের ধামাচাপা দিল। হ্যাঁ, আরে সেকেন্ড পার্ট বেরিয়েছে কি বেরোয়নি ওসব দরকার কি? তুমি 5000 টাকা চেয়ে আন্দোলন করবে। তুমি যদি নিজেকে বলো যে আমি শক্তিশালী, সবচেয়ে বড় সংগঠন, আমি শাসক দলের মাথায়, আমার হাত, শাসক দলের হাত আমার মাথায় আছে, যেমন আর কি একটা সংগঠন গতকাল করেছে, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর করেছে, মুখ্যমন্ত্রী আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, দাদাই কইছে ... হ্যাঁ, তো ওই মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা ধেই করে নাচছি, তখন তো সেই অবস্থা, সেই রকম অবস্থা। তখন তো এরা তো মানে ওই যে সংগঠন, তাদের এখনো অত বড় শক্তিশালী হয়নি, 98% স্ট্রেংথ হয়নি, এদের 98%। তখন মোটামুটি আমাদের 150-200, খুব বেশি হলে 200, আর সবটাই ওদের। তা তখন তো 1000টা সংগঠন ছিল না, এখন যেমন বিভিন্ন ফ্যাকশন, এই পকেট ওই পকেট, সেই পকেট, এই দোকান সেই দোকান, ইত্যাদি ইত্যাদি। মূলত 3টে সংগঠন তো আছেই, আমরা আছি, সাবঅর্ডিনেট আছে, আরেকটা আছে। হ্যাঁ, তো তাহলে তুমি ওয়েট করবে কেন? তোমার 4500 টাকা বেরোনোর সঙ্গে সঙ্গেই তো তুমি গভর্নমেন্টকে চিঠি দিয়ে বলবে যে আমার কেন 5000 কেন হবে না, আমাদেরকে ভুল বোঝাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। সেটা বেরোলো, সেকেন্ড পার্ট বেরিয়ে গেল বোধহয় 1999 সালে, সেকেন্ড পার্টটা বেরোলো 99 সালের মাঝামাঝি বেরোলো। সেখানে দেখলাম আমরা যে 4800 টাকা আমাদের জন্য রিকমেন্ড করেছে। তাহলে এবার ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল, পে কমিশন রিকমেন্ড করে দিয়েছে মানে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাচ্ছে।
পে কমিশন তো গভর্নমেন্টের সংগঠন, জ্যোতিবাবুকে তো বলা যায়, অসীম দাশগুপ্তকে বলা যায় যে আপনারা নিয়োগ করেছেন, আপনি যে পে কমিশন নিয়োগ করেছেন, আপনার কাছের লোক, আপনার বন্ধু লোককে আপনি তো বিরোধী দলের লোককে নিয়োগ করেননি, তাহলে আপনার গঠন করা পে কমিশন, হ্যাঁ, এবং সংগঠনেরও প্রতিনিধি ছিল, প্রত্যেক সংগঠনেরই, প্রত্যেক পে কমিশনে একটা সংগঠনের প্রতিনিধি থাকে, মানে সেই দলের শাসক দলের একটা প্রতিনিধি থাকে। তাহলে সেই আপনার পে কমিশন যখন 12 নম্বর স্কেল রিকমেন্ড করেছে, তাহলে আপনাকে দিতে বলতে হতো, আপনি রিকমেন্ড করবেন না কেন? সুপারিশটাকে কেন আপনি ইমপ্লিমেন্ট করবেন না? আর 12 কেন পাবো? সেন্ট্রাল 15, সেন্ট্রাল তো 13,000 5,000 টাকা পাচ্ছে, আমি 4,800 নেবো কেন? আমি অন্য কম কাজ করি? সিপিডাব্লিউডি 5,000 টাকা পাচ্ছে, ওদের তো ডিএ অনেক বেশি, ওদের অন্যান্য বিভিন্ন অ্যালাউন্স আছে। তাহলে ওদের অন্যান্য বিভিন্ন অ্যালাউন্স যেখানে আছে, সেখানে আমাদের বেলা কেন কম হবে? আমাদের তো বেসিক ছাড়া কিচ্ছু নেই। এবং মজার কথা হলো যে সবসময় গর্বের সঙ্গে বলা হয়, কোঅর্ডিনেশন কমিটি বলে, গর্ব করে বলতেই পারে, না বলার কোনো কারণ নেই। আমরা যখন চাকরিতে ঢুকলাম তখন গ্রুপ ডি কর্মচারীদের স্কেল ছিল 750 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টে। গ্রুপ ডি কর্মচারীদের স্কেল ছিল 750 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট শুরুতে। আমাদের স্কেল ছিল 800 টাকা, 50 টাকা বেশি। গ্রুপ ডি কর্মচারীদের বেসিক পে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে 50 টাকা বেশি ছিল আমাদের গভর্নমেন্টের। গ্রুপ সিতে আসুন, ওদের ছিল 950 টাকা গ্রুপ সি, আমাদের ছিল 1040 টাকা, 90 টাকা বেশি গ্রুপ সিতে। এবার আসুন গ্রুপ বি ইউডিসিতে, ওদের ছিল 1200 টাকা, আমাদের ছিল 1260 টাকা, এখানেও 60 টাকা বেশি। তাহলে আপনাদের নিশ্চয়ই মজা হতে পারে যে গ্রুপ ডির বেশি, গ্রুপ সির বেশি, তারপর ইউডিসির বেশি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওদের ছিল 2000 টাকা, আমাদের ছিল 2200 টাকা, 200 টাকা বেশি অ্যাসিস্ট্যান্ট। তাহলে আপনাদের আনন্দে লাফানো উচিত যে তাহলে সাব অ্যাসিস্ট্যান্ট তো নিশ্চয়ই বেশি, তাই মনে হবে তো? না, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের 10 টাকা কম, সাব অ্যাসিস্ট্যান্টদের 1390, ওদের 1400। আমি যখন চাকরিতে ঢুকেছি ওদের 1400, আমাদের 1390, 10 টাকা কম আমাদের। অর্থাৎ আমরাই সবচেয়ে বিপ্লবী অংশ। হ্যাঁ, আমরাই গভর্নমেন্টকে বুঝি। সবাই বেশি নিচ্ছে, সবাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বেশি টাকা পাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাচ্ছে, গ্রুপ ডি পাচ্ছে, এলডিসি পাচ্ছে, ইউডিসি পাচ্ছে। সরকারের খরচা বাঁচানোর দায় একমাত্র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যাদের সংখ্যা কত সারা পশ্চিমবঙ্গে, তখন বোধহয় 6,500, আর যদি বলি পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন ম্যাক্সিমাম 10,000। এই 10,000 তাদেরই দায়িত্ব। অবশ্য অন্যান্য সংগঠনগুলো সেরকম ছিল না, বামপন্থী অন্যান্য যে সংগঠন তারা কিন্তু চাইতো, কিন্তু তাদের তো ছোট ছোট কেএমডি ছোট সংগঠন, কর্পোরেশন ছোট ছোট সংগঠন, মূল সংগঠন তো সাবঅর্ডিনেট, সে 4105 চাইছে। এবারে মজা দেখুন, আমাদের যখন 4,500 টাকা দেওয়া হলো স্কেল, বা 4,800 টাকা যখন আমাদের মানে দেওয়া হলো, মানে রেকমেন্ড হলো, তখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেন্ট্রালের কত? 6,500 টাকা। স্টেটের কত? 8,000 টাকা। 8,000 টাকা স্টেটের অ্যাসিস্ট্যান্ট শুরু হচ্ছে 8,000 টাকা, সেন্ট্রালের 6,500 টাকা। আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রেশিও বেড়ে যাচ্ছে, শুধু বেড়ে যাচ্ছে। তারপরে গ্রুপ সি টুপসিও তাই বেশি, এক্সাক্ট মনে করতে পারছি না, 3350 ছিল গ্রুপ এলডিসি আমাদের, ওদের ছিল বোধহয় 3,050, আপনার দেখে নেবেন। এবং ওদের ছিল 3800 টাকা ইউডিসির, আমাদের ছিল 4,000 টাকা। তাহলে সেই চতুর্থ পে কমিশনে ইউডিসি সেন্ট্রাল 3800 টাকা, এগুলো একটু দেখে নেবেন, অনেকদিন আগের মিলিয়ে নেবেন, ভুল করলে আমার কমেন্ট বক্সে লিখবেন, আর আমিও কাগজপত্র বার করলে পেয়ে যাব। 3800 টাকা ইউডিসি, আমাদের 4,000, ওদের ছিল বোধহয় 3,050 টাকা এলডিসি, আমাদের ছিল 3,350, বেশি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 6,500, আমাদের 8,000, আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 500 টাকা কম।
তাহলে যখন পে কমিশনটা বেরোলো আমি সেকেন্ড পার্টের জন্য ওয়েট করব? আমি তো আগেই বলবো যে আপনি মশাই অ্যাসিনিয়ারকে 1,500 টাকা বেশি দিচ্ছেন। আপনি গ্রুপ ডি ছিল সেন্ট্রাল গভর্নমেন্টে 2550, স্টেটে ছিল 2600 টাকা, আবারও 50 টাকা বেশি, তবে এটা কম, কারণ আগে 750 জায়গায় 800 ছিল, তাহলে সেই রেশিওতে 50 বেশি বেশি হওয়া উচিত ছিল। তো 750 টাকার জায়গায় 800 টাকা, আর এখানে 2550 জায়গায় 2600 টাকা, তাহলে 50 টাকা এখানেও বেশি। তাহলে গ্রুপ ডির বেশি, গ্রুপ সির বেশি, এলডিসির বেশি, ইউডিসির বেশি, অ্যাসিনিয়ারদের বেশি। তো শুধু কি সরকারের খরচা কমানোর দায়িত্ব শুধু আমাদের সাব ইঞ্জিনিয়ারদের? আমরা চাইবো না? চাই না, চাই তো না। আমাদের উপর লাল চক্ষু দেখাচ্ছে, হ্যাঁ, অত্যাচার করছে। আমরা যারা মানে এই নিয়ে করছি, আমি তখন 2000 সাল কি 2001 সাল, আমি তখন আমার যাদবপুর কমপ্লিট হয়ে গেছে, আমি 95-এ ঢুকেছি, না 2000-এ কমপ্লিট হয়ে গেছে। সে সময় আমি একটা স্কেলের টেবিল বানিয়েছিলাম যে 500 টাকা কম হলে লস কত হয়, মোটামুটি 20 লক্ষ টাকার মতন, মানে তখন 6,32,000 না কি একটা বেরিয়েছিল 33 বছরে, সেটাকে যে সুদ ফুদ দিলে বোধহয় 20 লক্ষ টাকার মতন হয়, ওটা আমি আর করিনি। তো 2001 সালে সেই সময় আমার সঙ্গে আমার অ্যাসিনিয়ারে গন্ডগোল লাগলো। সেটা সেই সময় লিফলেট, তখন তো আর কম্পিউটার টম্পিউটার ছিল না, সুন্দর করে হাতে লিখে, মানে আমাদের একজন জুনিয়র সাব সিনিয়র ছিল পার্থ দাস চক্রবর্তী, ও রিটায়ার করেছে, সিনিয়র রিটায়ার করেছে, নবান্নে পোস্টিং ছিল পিডব্লিউডির। ওর বউ খুব সুন্দর হাতে লেখা ছিল, ওর বউকে দিয়ে লিখিয়েছিলাম, সে লেখা আমার কাছে এখনও আছে। আমি এগুলো নিয়ে বসি না, আসলে কি বলবো সেটা তো আগের থেকে ঠিক করে রাখি না। যদি আগের থেকে ঠিক করে রাখতাম তাহলে সবগুলো দেখাতাম। তবে আপনারা যদি দেখতে চান, আমি কমেন্ট বক্সে কিন্তু ওইগুলো ছবি তুলে 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 দিতে পারি। আপনারা যদি কেউ কমেন্ট বক্সে চান যে ওই ডকুমেন্টসটা দেন, তাহলে ছবি তুলে তুলে কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো কী বলবো, তো ঠিক থাকে না, লাইভ তো, এটা তো আর মানে রেকর্ডেড ভিডিও না যে আমি প্রয়োজন মতো এডিট করব। তো তাহলে সেই হাতের লেখা দেখাতে পারতাম, সেগুলো আছে আমার কাছে, সবই আছে। তো সেইটা নিয়ে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যায়। যাদবপুর ইউনিভার্সিটির ছেলেরা তখন ফার্স্ট পিএসসিতে চাকরি পেয়েছে। আর যাদবপুর ইউনিভার্সিটি, আমার সুযোগ ছিল, যাদবপুর ইউনিভার্সিটির ছেলেরা সারা মানে ফার্স্ট ইয়ার থেকে 5th ইয়ার পর্যন্ত সবাই চাকরি পেয়েছে মোটামুটি, প্রথম পিএসসি। ওদের হাতে লিফলেট দিয়ে দিয়েছি, ওরা বিভিন্ন জায়গায় পোস্টিং পেয়েছে, একটা করে জেলায় যাচ্ছে, একটা ছেড়ে 100 হয়েছে, ছেপে চলে যাচ্ছে। সারা বাংলা আগুন জ্বলছে তখন, সারা বাংলা। কে জানিয়েছে আগুন ছেড়ে জানতো না, কারণ আমার সঙ্গে আমার সিনিয়রের গন্ডগোল লেগে যায়। হ্যাঁ, ভিন্ন রূপে অন্য সন্দীপ গল্পটা পড়লে বুঝতে পারবেন, ভিন্ন রূপে অন্য সন্দীপ গল্পটা বললে বুঝতে পারবেন কী নিয়ে কী গন্ডগোল লেগে গেছিলো ইত্যাদি। যার ফলে আমাকে তখন আন্দোলন থেকে সরে আসতে হলো। আর যারা আমার সঙ্গে ছিল, পার্থদাস চক্রবর্তী ছিল, মানিক সাহাটা ছিল, তিলক মণ্ডল, মূলত তিলক মণ্ডল ছিল, তিলক মণ্ডল কয়েকদিন আগে রিটায়ার করলো আগস্ট মাসে। ওরা কিন্তু আর আন্দোলনটাকে চালাতে পারলো না, আমি সরেই গেলাম, আন্দোলনটা থুবড়ে গেল। পরবর্তীকালে দেখলাম ওরা নেতা হয়ে গেছে, মানে তিলক না, মানিকলাল সে যে কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে গেছে, এও পার্থদাসও অঞ্চল সেক্রেটারিয়েট মেম্বার হয়ে গেছে, একমাত্র ব্রাত্য রয়ে গেছি আমি, মানে আমি মূল টার্গেট, আমি মূল ভিলেন হয়ে গেলাম। সবাই মিলেই করেছিলাম, ওরা হয়তো জানি না, ওরা হয়তো বলেছিল যে ব্রেনটা ওর, হ্যাঁ, আমরাও আমাদেরকে ভুল বুঝিয়েছি, এরকম বলতেও পারে যে আমরা কিছু করিনি, আমাদেরকে ভুল টুল বুঝিয়ে টুঝিয়ে এসব জানি না কেন, মানে আমি কিন্তু সত্যই রয়ে গেছি। আমি 2005 সালে, এই ঘটনাটা 2001 সালে হবে, আমি তো ইউনিট কমিটিতেও চান্স পাচ্ছি না, হ্যাঁ, কিন্তু আমি একটা বড় সমিতির রাজ্য সভাপতি, সে ইউনিট কমিটিতেও চান্স পাচ্ছে না। বুঝে দেখুন, তার মানে যোগ্যতা দেখে হয় না। হ্যাঁ, আমার কতটা বসংবদ, কতটা পায়ের চটি চেটে দেবে সেটার উপরে হয়। যাই হোক, তো ওই ঘটনা ওখানেই সমাপ্ত। 2005 সালে আমি ওখানে গিয়ে জয়েন করলাম, কিন্তু জয়েন করলে কি হবে, আমার পিছনে ভূত তাড়া করে বেড়াচ্ছে। ওখানে কমরেড তাপস সেন ছিলেন, সেই ঘটনাগুলো জানতো, সে আমার সঙ্গে প্রথম দিন থেকেই খারাপ ব্যবহার করা শুরু করেছে। আমি কিন্তু এটা ভুলে গেছি, আমার তখন বয়সটা বেড়েছে, তো আসলে 2000 থেকে 2005 হয়ে গেছে। আমার ছেলে যখন করেছিলাম 2000 সালে, তখন ছেলে জন্মেছিল, হ্যাঁ, কিন্তু 2005-06 সাল আরও একটু বয়স বেড়েছে। বয়স বাড়লে মানুষের রক্তের জোর কমে, আর লড়াই ফড়াই করে কিচ্ছু হবে না, ফালতু কী লাভ, লোকের চক্ষুশুল হয়ে, হ্যাঁ, ম্যাক্সিমাম কেউ সেভাবে করে না। আমি ঠিক করেছি না, আমি এসব নিয়ে কিছু করবো না, হ্যাঁ। কিন্তু তাপস তো আমার পিছনে লেগে আছে,
ওই যে আমি একটা অপরাধ করে ফেলেছি, একটা টেবিল বানিয়েছিলাম। হ্যাঁ, যাই হোক, এরকম ঘটনা ঘটার পরে একদিন মোটামুটি অনেকে আমার সিনিয়র যারা ছিল, প্রায় বাবার বয়সী যারা লোকজন, সেই 57-58, তারা মনন তোমার ওই টেবিলটা কী হলো না হলো, হ্যাঁ ছেড়ে দিন তো টেবিল। তো ওরা আমাকে উস্কাতো। আমার ঘরে আমরা 8 জন বসতাম। তা তাপস কয়েকদিন অফিসে আসে না, ওরা আমাকে একবার উস্কালো, এই ওই টেবিলটা আরেকবার বানালে হয় না, দেখো তো এখন কি হয়। তা টেবিলটা 2005 সালে আমি সেকেন্ডবার বানালাম। এবার একটু অন্যরকম করলাম। এবার করলাম কি, 33 বছর ধরলাম, 5,000 টাকার সঙ্গে 4,500 যে 500 টাকা ডিফারেন্স, এবং 8, 16, 25 এইসবগুলো ধরে টোরে, এবং 8% অ্যানুয়াল ইন্টারেস্ট ধরেছে। কারণ তখন জিপিএফে, সরি তখন 12% বা 8 না, 12% অ্যানুয়াল ইন্টারেস্ট ধরেছি। 12%, সেটাও আমার কাছে আছে এখনো। হ্যাঁ হ্যাঁ, সবই আছে। তো অ্যানুয়াল ইন্টারেস্ট ধরে 12% জিপিএফের ইন্টারেস্টটা ধরে 33 বছরে কিউমুলেটিভ করে প্রায় ওই 32 লক্ষ টাকা পাওয়ার মতন একটা হয়েছিল আর কি। তো যাই হোক, সেটা আমি একটা করেছিলাম, করে নিজের কাছেই রেখেছি। নিজের কাছে রাখার পরে একজনকে দেখিয়ে বলছিলাম যে এটা একটু সুন্দর হাতের লেখা উপর লাইনটা লিখে দেবে, বলে লিখে দিয়েছে। তা আমার বলে জিনিসটা দেখি কেমন বানিয়েছো। আমি ওটা ওখানে দিয়েছি, দিয়ে আমি একটু ঘুরতে গেছি। তো একটু পরে আবার ঘুরে এসেছি, ঘুরে আসার পর দেখছি যে আমার টেবিলেই চাপা দেওয়া আছে। হ্যাঁ, তো আমার টেবিলে চাপা দেওয়া আছে, তা আমি সেটা আবার রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমি অন্য একটা অফিসে গেছি, গিয়ে দেখি কি সবাই মিলে হুমড়ি খেয়ে কি যেন একটা জিনিস দেখছে। আমিও গেছি হুমড়ি খেয়ে দেখতে। তা দেখি আমারই যে করা টেবিলটা, সেইটা হুমড়ি খেয়ে, আর অসিত আচার্য সেটাকে কপি করেছিল। অসিত আচার্য হাতের লেখাটা খুব সুন্দর, সেটাকে কপি করে দিয়েছিল সেই সময়। 2000 সালের বা 2001 সালে তো পার্থর বউ করে দিয়েছিল। তা সেই সময় অসিত আচার্য ওটা কপি করে দিয়েছিল। আমি তো দেখছি, আমি বলছি না কিছু, ওটা যে আমার, চুপচাপ আছি, কিচ্ছু বলছি না। একটু পরেই আমার ডাক পড়েছে, একটু পরে আমাকে মক্কার থেকে আমাকে ডেকেছে। হ্যাঁ, কি হলো, গেলাম মক্কায়। সেদিন আমাদের একটা খাওয়া দাওয়া, একটা ভোজন ছিল অফিসে, প্ল্যানিং ডিভিশনে একটা ভোজন ছিল। তা গেছি, গিয়ে দেখি মক্কায় লোকে লোকারণ্য। আমার মানে পুরো ঘরটা, মক্কা মানে হচ্ছে পিএইচির চিফ ইঞ্জিনিয়ারের এস্টিমেটিং সেকশন, ওটা ছিল অঞ্চল দপ্তর, নবমহাগণ অঞ্চলের দপ্তর ছিল সাবঅর্ডিনেটেড, ওই জন্য ওটাকে আমরা ব্যঙ্গ করে মক্কা বলতাম। তো মক্কায় গিয়ে দেখি তখন প্রেসিডেন্ট ছিলেন সুব্রত গুহ, তার পাশে একটা চেয়ার ফাঁকা, সুব্রত গুহর পাশে চেয়ারটা ফাঁকা, আর সমস্ত চেয়ারে লোক ভর্তি, আর সবাই আর অনেক লোক দাঁড়িয়ে আছে। মানে কেন্দ্রীয় কমিটির নেতা, সেক্রেটারিয়েট মেম্বার, নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে 7-8 জন ছিল। তো সেন্ট্রাল কমিটি যারা বিভিন্ন বড় বড় পোর্টফোলিওলা, তারা সব চেয়ারে বসে আছে, আর যারা একটু মাঝারি ধরনের নেতা তারা চেয়ার চান্স পায়, তারা দাঁড়িয়ে আছে, একটা চেয়ার খালি আছে। আমাকে সাদরে সেই চেয়ারটায় বসানো হলো। চেয়ারটা বসানোর পরে আমাকে সুব্রত দা বলছে, ওনাকে আমরা মেয়ে সুব্রত বলতাম পিছনে, মানে লেডিস। হ্যাঁ, সে ছিল নেতা। যেমন মেয়ে প্রবীর বলে একজন ছিল জ্ঞানঘোষ পলিটেকনিকে, সেও নেতা হয়েছিল, অঞ্চল সেক্রেটারিয়েট মেম্বার ছিল। আর এই সুব্রত, লেডিস সুব্রত। হ্যাঁ, যাই হোক, তো আমি পাশে বসলাম। আমাকে ওই আমার লেখাটাই, আমার তো লেখা না, মানে আমি বানিয়েছি, কিন্তু কপিটা করেছিল তো অসিতদা। তো আমাকে ওটা দেখি, বলল, মনন এই লিফলেটটা না কে জানো এই বিল্ডিংয়ে ছড়াচ্ছে, তুমি কি জানো এইটা কে ছড়াচ্ছে? আলাম না, তো আমি তো জানি না। হ্যাঁ, বলে না এইটা না কে ছড়াচ্ছে, বলো তো এটা কে ছড়াচ্ছে। আলাম আশ্চর্য ব্যাপার, আপনি জিজ্ঞেস করছেন আমাকে, আমি তো বললাম জানি না, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? সে বিভিন্নভাবে জেরা করেই যাচ্ছে। হ্যাঁ, আমি বললাম আপনি কি আমাকে সন্দেহ করছেন না? কে, আমি বললাম আপনাকে দিয়েছে কে? আপনার হাতে যখন যে লিফলেটটা ছড়িয়ে যাচ্ছে, যে আপনার হাতে দিয়েছে তাকে জিজ্ঞেস করুন। না, তাকে জিজ্ঞেস করে তো পাওয়া যায়নি, এই জন্য। তাকে জিজ্ঞেস করে পাওয়া যায়নি, তার দায়িত্ব আমার? হ্যাঁ, তার দায়িত্ব আমার। তা বলে এই হাতের লেখাটাকে চিনতে পারছো? আমি তো জানি অসিদ্ধার হাতের লেখা, অসিদ্ধার নাম বললে তো তার তো গর্দান যাবে, সেটা তো আমি করতে পারছি না। বলে এই হাতের লেখাটা কি চেনো?
আমি বলছি না, হাতের লেখাটা তো আমি চিনি না, হাতের লেখা আমি চিনতে পারছি না, আমি কি হ্যান্ডরাইটিং এক্সপার্ট নাকি? হ্যাঁ, তখন বলছে যে, আমি বলছি আপনি কি সন্দেহ করছেন আমি করেছি? তা আমাকে দিয়ে লেখান না, হাতের লেখাটা আমার কিনা প্রমাণ হয়ে যাবে। বললাম না, তার দরকার নেই, বিশ্বাস করলাম তো হাতের লেখা তোমার না। কিন্তু এই লিফলেটটা কে বানিয়েছে সেটা তুমি জানো? এই টেবিলটা কে বানিয়েছে? আল্লাহ, হ্যাঁ সেটা তো আমি জানি, টেবিলটা কে বানিয়েছে আমি জানি। কে বানিয়েছে? হ্যাঁ আমি বানিয়েছি। ঠিক আছে, এবারে গেছে খোঁজে, বলে এতক্ষণ ধরে আমার সময় নষ্ট করলে, টেবিলটা বানিয়েছি বানিয়েছি এতক্ষণ বলনি কেন? আর হাতের লেখা চেনো না বলছো? তাহলে কী করে চিনবো? হাতের লেখাটা তো আমি চিনিই না, আমি তো টেবিল বানিয়ে আমার টেবিলে চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে ওই মাল কে কপি করেছে, কে বিলিয়েছে আমি জানি নাকি ওই সমস্ত? আর ওদিকে তো আমাদের খাওয়া, আমি আমি উঠে যেতে যাচ্ছি, আমাকে বসিয়ে দিচ্ছে। মানে এই আমি আপনাদেরকে আমি খুব শর্টে বললাম, কিন্তু আমার সঙ্গে 2.5-3 ঘন্টা ধরে এই নিয়ে বচসা চলছে। সবাই শ্রোতা, সব চুপচাপ। আমি তো বুকে, আমি যখন গেছি বুঝতে পেরেছি কেন আমাকে ডেকেছে, তখন আমি বুঝে গেছি। আমার তো বুক ধপ ধুপ 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 ধুপ, উপরে আমি দেখাচ্ছি খুব সাহসী, কিন্তু ভিতর তো শুকিয়ে টুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো আমি দেখাচ্ছি না। হ্যাঁ, ভিতর তো আমাদের শুকিয়ে গেছে। যখন ডেকেছে তখনই বুঝেছি যে আজকে কপালে আমার শনি আছে। আমি বলছি আমার খাওয়া দাওয়া ব্যাপার আছে, যেতে হবে। আমাকে যেতে দিচ্ছে না, জোর করে আটকে রাখছে। আমি বলছি না, আমার খেতে যেতে হবে, দিচ্ছে না। এই করে টোরে 2-2.5 ঘন্টা ট্রেনটা হয়ে গেছে। এদিকে ওরাও খাওয়া দাওয়া করেছে, আমি আসছি না। ওদের তো 7-8 জনের মুখ টু শুকিয়ে গেছে। শুধু তাই না, অসিদ্ধার তো মুখ আরও হামসি হয়ে গেছে, পিছন টিছন হলুদ হয়ে গেছে বোধহয়, কারণ হাতের লেখাটা তো ওর। যাই হোক, ওরা ভেবেছে বোধহয় আমাকে বোধহয় খুব করে প্যারাচ্ছে। যখন আমাকে ছাড়লো, আমি সেদিনকে জয়লাভ করেছিলাম ওই তককে। আমি টেবিল তক্ক ভালো পারি না। আমি মঞ্চে বক্তব্য রাখতে পারি, কিন্তু টেবিল টকে আমি একদম দুর্বল, খুবই দুর্বল। অমিত আমার থেকে অনেক ভালো। অমিত তখন ছিল ওখানে। হ্যাঁ, স্নেহাংশু এগুলো শোনো, কাজে লাগবে। এইগুলো দলিল, এই কথাগুলো ভালো করে শোনো। সাবঅর্ডিনেটের বিরুদ্ধে বলতে গেলে এগুলো কাজে লাগবে, বুঝেছো? যাই হোক, এই ইতিহাস এইগুলো আমার মুখে তো শোনোনি, কারণ তুমি কোনোদিনও আমাদের সংগঠনের মেম্বার ছিলে না। মানে আমার ইচ্ছা ছিল তোমাকে মেম্বার করার, অনেক বোগদা ছিল যা তোমাকে মেম্বার হতে দেয়নি। আমার ইচ্ছা ছিল, ওরকম বোকা আমি কিন্তু আমার একার ইচ্ছা তো হবে না, যার ফলে তোমাকে মেম্বার করতে পারিনি। যে শোনো, তুমি তো নেতৃত্ব, তোমার কাজে লাগবে। তো যাই হোক, খেয়ে হারিয়ে যাচ্ছে আবার। তারপরে আমি সেদিন টকে জিতেছিলাম, আমার সঙ্গে পারেনি। অত এক ঘর লোক, কিন্তু লড়াই হচ্ছে শুধু সুব্রত গুহ আর আমি। মানে দুই রাজায় লড়াই হচ্ছে, আর সব শ্রোতা। কিন্তু সব শ্রোতারা কিন্তু প্রত্যেকে কিন্তু কেউ সেক্রেটারিয়েট মেম্বার শুধু না, পোর্টফোলিও অর্গানাইজেশন সেক্রেটারি বা বিভিন্ন যে পদ থাকে সেরকম 7-8 জন সেরকম ছিল। 22-23 জন সব আছে ওখানে। আমি তো বিজয়গড় জিতে টিতে এসছি। মারধর টারধর কিচ্ছু করেনি সেদিনকার, কিচ্ছু করেনি। তাপস সেন থাকলে হয়তো মারামারি লেগে যেত, তাপস সেন তো ছিল না, সেই জন্য মারধর টারধর কিছু হয়নি, ভদ্রভাবেই হয়েছে। এমনি সুব্রত গুহ লোকটা ভদ্র ছিল। পরবর্তীকালে আমাকে যেচে মেডিকেলের বিল করে দিত, মানে সেটা হচ্ছে বাম আমলে না, পরিবর্তনের পরে। মনন, তোমার মেডিকেল বিলটা আমি করে দেবো। হ্যাঁ, আমি হ্যাঁ স্যার, আমি হ্যাঁ তা করে দিলে তো ভালোই, আমি তো জানি না করতে, এখন শিখেছি, তখন তো জানতাম না। প্রথম বিলটা করে দিয়েছিল। তো যাই হোক, আমি যখন ফিরে এসেছি, তা প্রথমে খাওয়ার ওখানে ছুটেছি। খাবার ওখানে গিয়ে সব ক্যাটারিং ম্যাটারিং মাল নিয়ে চলে গেছে, কিছুই পেলাম না। দুটো বোধহয় রসগোল্লা পেয়েছিলাম বা দই পেয়েছিলাম, খেয়াল নেই এখন। হ্যাঁ, যাই হোক, এই ঘটনা। আমি যখন আমার ঘরে এসে ঢুকি, ঘরে এসে ঢোকার পরে ওরা মুখ শুকিয়ে গেছে। তারপরে অসিতদাকে বললাম, অসিতদা আপনার টেনশনের কোনো কারণ নেই, আমি আপনার নাম বলিনি, আমি আপনার নাম বলিনি। ওরা তো আপনি কিছুদিন লিখবেন না, কিন্তু তোমাকে কী করলো না করলো, এই করলো সেই করলো, আমরা দুশ্চিন্তায় বলছি। আমরা এত দুশ্চিন্তা, আপনার একটু যেতে পারলেন না উপরে? বাঘের মুখে তো পাঠিয়ে দিয়েছেন। এটা জেরক্স করে ছড়িয়েছেন তো আপনারা, আমি ছড়িয়েছি? কপি করতে দিয়েছি, আর কপি করে আপনারা জেরক্স করে ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আর বাঘের মুখে পাঠিয়ে দিয়েছেন আমাদের। যাই হোক, তো এই ঘটনা ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে 2005 সালে। তো 5 সালে মাসটা মনে নেই, তারপরও 1 বছর ছিলাম সংগঠনে। বুঝতেই পারছেন তাহলে আমাকে তখন আমাকে না ইউনিট কমিটিরও মেম্বার করেনি, অঞ্চলেরও ডেলিগেট করেনি। হঠাৎ করে অঞ্চল সম্মেলনের আগের দিন
আমাকে ডেলিগেট করে নিল, হ্যাঁ, মাইনুস কমিটিতে নিয়ে নিল। মাইনুস কমিটি নিলে আমি কথা বলতে পারবো না, মাইনুস কমিটি নিয়ে নিল, আবার অঞ্চল কমিটিতেও নিয়ে নিল, ঠিক আছে, মানে মুখটা বন্ধ করার জন্য। তা আমি তো মুখ বন্ধ করার লোক না। যাই হোক, এবারে আর ডিটেলসে যাচ্ছি না। একটা বছর এর মধ্যে ঘুরে গেল। এর মধ্যে নীলাদ্রি মজুমদার বলে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল, যে কোনো সংগঠনের মেম্বার ছিল না, ঘরে 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 ঘুরে বেড়াতো। সে একদিন আমাদের ঘরে আসলো, 5 তারিখ না 6, সেটা দিনটা ছিল সোমবার। তো কোঅর্ডিনেশন কমিটি একটা প্রোগ্রাম করেছিল, যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে মিছিল। সমস্ত জেলার থেকে মিছিলগুলো বেরিয়েছিল। কলকাতা জেলার মিছিলটা ধর্মতলার থেকে বারাসাত পর্যন্ত, মাঝখানে হল্ট হয়েছিল শনিবার এবং রোববার। শনিবার দিন মিছিলটা গেছিল দমদম মতিঝিল কলেজ পর্যন্ত, আর রোববার দিন মতিঝিল থেকে বারাসাত পর্যন্ত। সেই মিছিল আমি হেঁটেছিলাম। মিছিল একটা আমার খারাপ লাগতো না, হ্যাঁ। সেই মিছিল নিয়ে মাস্তানি ফাস্তানি আছে অমিতকে নিয়ে, সেটা না পরে আরেকদিন লাইভে বলবো, কারণ একই দিনে বলতে গেলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘুরবে। তো সোমবার দিন ওই মিছিল নিয়ে আলোচনা হচ্ছে। যারা যায়নি, আমি মিছিলে গেছিলাম, তাপসদা গেছিল, আর কেউ যায়নি আমাদের। কেউ মিথ্যা কথা বলে, কেউ সত্যি কথা বলে। মিথ্যা কথা বলে পার পেয়েছে, সত্যি কথা বলে ধমক খেয়েছে, লাল চক্ষু দেখেছে অমিত, হ্যাঁ। যাই হোক, এই মিনটাইম নীলাদ্রি আমাদের ঘরে এসে ঢুকেছে। নীলাদ্রি যখন আমার ঘরে এসে ঢুকলো, নীলাদ্রি যে আমার কাছে এসছে তা নয়, নীলাদ্রি আমার অ্যাবসেন্সেও আসতো। নীলাদ্রি সব ঘরে ঘরে ঘুরে বেড়াতো। তাপস সেন উনি বললো, গেট আউট, তুমি এখানে কেন? এখানে সব মেম্বার, গেট আউট এখান থেকে। ও তখন আমার সামনে এসে দাঁড়ালো, ভাবলো বোধহয় আমি বোধহয় সাহসী। আমার সামনে এসে দাঁড়িয়ে বললো যে আমি মননের বন্ধু, মননের কাছে এসেছি। বন্ধু বন্ধু না, পাড়ায় গিয়ে মারাবে, এটা অফিস। এখানে বন্ধু বন্ধু চলবে না, হয় না, এটা অফিস। বন্ধু বন্ধু পাড়ায় গিয়ে মারাবে, দ্যাট ভেরি ল্যাঙ্গুয়েজ। এই 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 মানে রক লাইনে কথা বলছে। নীলাদ্রি আমার ভেবেছিল বোধহয় আমি খুব সাহসী, তাহলে আমি বোধহয় কিছু বলবো, অন্যদের নাম নিতে পারিনি। আমিও তখন সাহস দেখাবো কি দেখাবো না। সাহস দেখালে সেদিনকে আমার মারধর প্রচুর খেতাম। তো বুদ্ধি করে চলতে হয়। যাই হোক, সেদিন যদি সে বেশি সাহস দেখাতাম, তাহলে সেদিনকে আমার হাড়গোড় ভেঙে যেত। কারণ তাপসদার এই রেকর্ড আছে। তাপসদা একজন ক্যান্সার রুগীকে 59 বছর বয়সে বেদম মার মেরেছিল অফিসের মধ্যে। প্রবীর দাশগুপ্ত তার নাম, বেদম মার মেরেছিল। তখনও আমি মানে ওখানে জয়েন করিনি, হ্যাঁ। প্রবীর দাশগুপ্তকে বেদম না, সরি ভুল বলছি, 59 না, তখন 53-54 বছর বয়স হবে, কারণ আমি তখন জয়েন করি 2005-এর আমি আগস্টে জয়েন করেছিলাম। তার আগে অমিত না হলে মরে যায় সেদিনকার। প্রবীর দা ক্যান্সারে রুগী, পোস্টেডে তার ক্যান্সার ছিল, হ্যাঁ। তার সঙ্গে কথা হতে খুব বেটে ছিল, 4 ফুট 9-10 ইঞ্চি হাইট। আর তাপসদা হচ্ছে জায়ান্ট ফিগার, আমার পুরো 1.5 হাত লম্বা, এতটা লম্বা। তো খুব বেদম মার মেরেছিল প্রবীর দাশগুপ্তকে। অমিত তো গাট্টা ছিল, অমিত গিয়ে আটকে বাঁচিয়েছিল। আমাকেও পেদাতো যদি আমি মানে সেদিনকার নীলাদ্রিকে বসাতাম। যাই হোক, নীলাদ্রি আমার সামনে কিছুক্ষণ বসে না, দাঁড়িয়ে অপমানিত হয়ে ঘরের বাইরে বেরোলো। আমাদের ছিল একটা স্প্রিং দরজা। আগেকার দিনের ডাক্তারদের বা সেলুনে থাকতো, যে কেউ দাঁড়ালে পা দেখা যেত কিন্তু মুখটা দেখা যেত না, মানে চোখটা গার্ড করে এরকম হাইটে থাকতো, চোখটা গার্ড হয়ে যেত। খুব লম্বা লোকের হয়তো মাথাটা দেখা যাবে। ওখানে কিছুক্ষণ দাঁড়ালো, আমরা কেউ কিছু বলি কিনা, কেউ কিছু বললাম না। ও দুঃখ পেয়ে চলে গেল। ও চলে যাওয়ার পরে আমি তাপসদাকে বললাম, এটা আপনি কি করলেন? হ্যাঁ, ওকে যে আপনি গেট আউট বলে তাড়িয়ে দিলেন সরকারি অফিস। আমি যদি ওকে ডেকে বসাতাম তাহলে আপনার সম্মানটা থাকতো। বসাওনি, খুব ভালো করেছো, বসালে তোমাকে ল্যাম্প পোস্টে বেঁধে পিটাতাম। এই রকম কথা শোনার পরে আমি তো মাথা বিক্রি করে দিয়ে আসিনি। আমি তো চাকরিটা নিজের যোগ্যতায় পেয়েছি, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, হ্যাঁ। মেরুদণ্ড, হ্যাঁ, আমি জানি তখন সংগঠন ছাড়লে আমাকে ট্রান্সফার করে দিতে পারে, পেটাতে পারে, সব কিছু করতে পারে, হ্যাঁ। তা সেদিন তখন ওকে তাহলে হয়তো মারামারিটাই হতো আমার সঙ্গে। আর আমি তো ওর সঙ্গে পারতাম না, কারণ আমার তো তখন 46 কেজির মতন ওয়েট। আর তাপসদা বিরাট ফিগার, আমি তখন টিংটিংয়ে রোগা। উল্টাটাও যদি হতো যে আমি বিরাট ফিগার, তাপসদা টিংটিংয়ে রোগা, তাহলে তো দল আছে, দরকার পড়লে আমাকে FIR করিয়ে অ্যারেস্ট করিয়ে দেবে, কারণ প্রশাসন ওর সঙ্গে আছে, হ্যাঁ। তো যাই হোক, আমার খুবই লাগলো, সম্মানে লাগলো। আমি 8 পৃষ্ঠার একটা দিলাম, একটা চিঠি দিলাম সংগঠনের সাধারণ সম্পাদককে, থ্রু ইউনিট লিখলাম, যাতে ইউনিট অঞ্চলে পড়তে যায়, হ্যাঁ। আমার 8 পৃষ্ঠা ছিল, সেটা কোথাও পড়েনি। তখন আমি অঞ্চল কমিটির সদস্য। ইউনিটে বললো যে ও অঞ্চল কমিটির সদস্য,
ওটা ইউনিটে পড়া যাবে না। তাহলে অঞ্চলে তো পড়বে, অঞ্চলেও পড়েনি, না সেক্রেটারি জেনারেল সেক্রেটারিকে দিয়েছে, জেনারেল সেক্রেটারি। আমাকে কোনো কিছু উত্তর দেওয়া হলো না। ঘটনাটা 5 থেকে 12-র মধ্যে হবে ঘটনাটা। আমার মানে ওই চিঠিটা খুললে বুঝতে পারবো, চিঠি আমার কাছে আছে। তা আমাকে কোনোই যখন 10-12 দিনের মধ্যে যখন কোনো কিছু দিল না, আমি পলাশ বোস বলে একজন এসডিএ করতো, পিডাব্লিউ ইলেকট্রিক্যাল সার্কেল 1-এর হেড এস্টিমেটার ছিল, আমি পলাশদার কাছে গেলাম, গিয়ে আমি জেনারেল সেক্রেটারি বিজন ঘোষের ফোন নাম্বারটা নিলাম। তারপর বিজন ঘোষকে বলে ভবানী ভবনে এসে আমি সেদিনকার একটা মঙ্গলবার দেখে, মঙ্গলবার করে মিটিং হতো তখন, আমি মঙ্গলবার দেখে ভবানী ভবনে এসে মিটিংয়ে আমি মেম্বারশিপ নিলাম। 22 তারিখ সম্ভবত, ডিসেম্বরে 22 তারিখ হবে। 23 তারিখ পরের দিনেই বোধহয় সম্মেলন ছিল। পরের দিন আমি সম্মেলনে, বহরমপুরে সম্মেলন ছিল, অ্যাটেন্ড করতে গেলাম। এইভাবে মানে আমার মানে নীলাদ্রিকে কেন্দ্র করে, নীলাদ্রিকে ঘর থেকে বার করে দিয়েছিল বলে যে আমার সম্মানে লেগেছিল, প্রচণ্ডভাবে সম্মানে লেগেছিল। এবং তখন আমার ছেলে ক্লাস 1-এ পড়ে, এবং আমি একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে থাকি। আমার একতলার গ্যারেজটা ঘিরে আমি একতলায় থাকি, আর পুরো স্ট্রাকচার 4 তলা উঠে গেছে। রাত্রিবেলা সেখানে চলাই ফলাই মদ ফদ খাওয়া হয়, মানে সকালবেলা আমরা তার রেসিডুয়ালগুলো পাই, হ্যাঁ, চুপি চুপি যায়, কুপি টুপি জ্বালিয়ে খায়। তো ওই সময় আমার যদি একটা বাইরে ট্রান্সফার হতো, আমার বউ একা ওইখানে যদি থাকতে হতো, তাহলে রেপ্ট করে মার্ডার করে দিল, কেউ কিছু করতো, মানে এমন একটা জায়গায় ছিলাম। এরকম বিপদের ঝুঁকি নিয়ে, প্রথমে একটা বিপদে কি ঝুঁকি নিয়েছিলাম, যে আমাকে এসডিএ ভবনে পোস্টিং করে দেবে, তা সত্ত্বেও আমি এসডিএ মেম্বারশিপ নিইনি। এসডিএ মেম্বারশিপ না নিয়ে আমি অনিশ্চয়তার মধ্যে চলে গেছি। আমার ভাগ্য হলো আমি পোস্টিং পেয়েছিলাম হাওড়ায়। আমাকে তো রায়গঞ্জে পোস্টিং দিতে পারতো, কারণ তখন রূপক বড়ুয়ার বালুরঘাটে পোস্টিং পেলো, আমারই এতে, তখনও ফার্স্ট ইয়ারে পড়ে। রূপক বড়ুয়াকে আমারই বালুরঘাট, রায়গঞ্জ, মনোজ চ্যাটার্জি বলে একজন, সে পেলো বোধহয় রায়গঞ্জে, আর রূপক বোধহয় পেলো বালুরঘাটে, আর আমি পেলাম হাওড়ায়, ননী মণ্ডল পেলো কলকাতায়, আরেকজন পুরুলিয়ায়। তা 5 জনের মধ্যে 2 জন। হ্যাঁ, তা আমার হতেই পারতো। যাই হোক, ভাগ্য ভালো আমার হয়েছে এবং আমি বি পাস করতে পেরেছি। তাই সেই ঝুঁকি কিন্তু আমি নিয়েছিলাম, আমার কেরিয়ারের বিরাট ঝুঁকি। যদিও সেটা নিয়ে আমি পরীক্ষা দিইনি, তখন তো আর আমি জানি না যে আমি পরীক্ষা দেবো না, আমি প্রমোশন নেব না। আরে প্রমোশন নিই বা না নিই, সবাই কি বি পাস করলেই কি চাকরি করে? তো ব্যবসা করে। মানুষের ডিগ্রিটা তো, ডিগ্রির সঙ্গে কী সম্পর্ক? সবসময় কি ডিগ্রির সঙ্গে চাকরির সম্পর্ক থাকে? ডিগ্রি তো একটা আলাদা ডিগনিটি। তা আমি এই রিস্কটা নিয়েছিলাম 1994 সালে আমি রিস্ক নিয়ে সাবঅর্ডিনেট জয়েন করেছিলাম। 2006 সালে আমি রিস্ক নিয়ে কিন্তু এতে জয়েন করেছি, মানে এসডিএতে জয়েন করেছি। 2015 সালেও আমি রিস্ক নিয়েছি, যখন আমাদের সংগঠন ভেঙে পিডাব্লিউডি বেরিয়ে গেল, কারণ ওরাই ট্রান্সফার পোস্টিং করতো। পিডাব্লিউডি পুরোটা যখন বেরিয়ে গেল, পুরোটা সিভিলের প্রায় আমরা 4-5 জন রয়ে গেলাম সিভিলের, আর টোটালটা বেরিয়ে গেল। হ্যাঁ, তখনও আমার কিন্তু পানিশমেন্ট ট্রান্সফার হতে পারতো, ভাগ্য হয়নি। আর এখন পানিশমেন্ট ট্রান্সফার করে আর লাভ হবে না, কারণ আর তো মানে 75-80 দিন বোধহয় ওয়ার্কিং ডেজ আছে, 310 দিন মেডিকেল আছে। হ্যাঁ, 310 দিন মেডিকেল আছে, তাছাড়াও ইএলটিএল আছে। যাই হোক, 310 দিন মেডিকেলই যথেষ্ট। তো যাই হোক, এখন আর ব্যাপার না। আর এখন তো সাবঅর্ডিনেটের এই কীর্তি কাহিনীর কথা বললে, সাবঅর্ডিনেটের তো আর ক্ষমতা নাই। হ্যাঁ, যাই হোক, আমার হয়নি। আমি মারধর খেয়েছি 2005 সালে, 2006 সালে, 7 সালে একাধিকবার আমাকে হামলা করেছে, মারধর দিয়েছে। কিন্তু 2011 থেকে 2025 আজকে পর্যন্ত আমি কিন্তু কোনো রকম আমাকে কিন্তু কেউ কোনো করেনি, মানে কোনো রকম শাস্তি আমি পাইনি এখনো পর্যন্ত। মানে শারীরিক শাস্তি, বদলির শাস্তি পাইনি। একবার আমাকে একজন বলেছিল, সে নেতা না, স্নেহাংশু চিনবে, দেবাশিস কুণ্ডু, তুমি অন্য লাইনে চলছো, তোমায় হাওয়া করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমার ওখানে যাচ্ছি, কয়েকদিন বাদেই যাচ্ছি। দেবাশিস কুণ্ডু নেতা ফেতা না, আমাদের অবশ্য কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল যখন আমাদের সংগঠন করতো। তখন কেন্দ্রীয় কমিটিতে বোধহয় ও ঢুকেছিল কিনা ঠিক খেয়াল নেই, বা একটা জেলা সেক্রেটারি হয়েছিল। কিন্তু ও আমাকে বলেছিল হাওয়া করে দেবো। হ্যাঁ, আমি হাওয়া করে দেবে, তাই ঠিক আছে, তাহলে তোমার এলাকায় যাই। তো ওখানে তারপরে গেছিলাম রায়গঞ্জে, একটা প্রোগ্রাম ছিল ফেডারেশনের একটা মালদা জেলার এই
মালদা জেলা না, দিনাজপুর জেলার কোনো একটা প্রোগ্রামে নিমন্ত্রিত ছিলাম, সেই হিসাবে গেছিলাম। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। আমাকে কেউ কোনো দিনও মানে আমি কিন্তু কোনো অত্যাচারিত হইনি আজ পর্যন্ত, মানে হয়েছি সেটা বাম আমলে হয়েছি। বাম আমলে ট্রান্সফারে অত্যাচার হয়নি, শারীরিক আক্রমণ আমার উপর বহুবার হয়েছে। তো আমার সংগঠন ছাড়ার এই হচ্ছে ব্যাপার, আমার এই যে স্বাধীনতা চলে যাবে আমি সেটা পারবো না। তার বদলে আমাকে সিকিমে পোস্টিং দাও, মেঘালয়ে পোস্টিং দাও, পারলে যেখানে পারো পোস্টিং দাও, আমি পোস্টিং নেব। মাথা বিক্রি আমি করতে পারবো না, মাথা বিক্রি করতে। মেরুদণ্ড ওই কালকে আমি বলছিলাম যে শিশুরও কিন্তু স্বাধীনতার মূল্য বোঝে। শরৎচন্দ্রের শ্রীকান্তে ছোটদাকে বলছে, যতীনদা বলছে, ছোটদা তোমার কলের লাট্টুটা কিন্তু দিতে হবে। আর ছোটদা বললো দিলুম, ওই ডেস্ক আছে নিয়ে নে। এবং শরৎচন্দ্র বলছে ঘণ্টাখানেক আগেও যদি চাইতো তাহলে সমস্ত পৃথিবীর বিনিময়ে এই লাট্টুটাকে দিতে পারতো না। কিন্তু স্বাধীনতার এমনই স্বাদ যে সেই স্বাধীনতার স্বাদ পেয়েছে, যার আত্মমর্যাদা বোধ আছে, সে তো মাথা বিক্রি করবে না, সে চলে যাবে পোস্টিং নিয়ে। এই মানসিকতার যদি সবাই হয় তাহলে পোস্টিংই হবে না। কারণ সাবঅর্ডিনেটদের এখন আর কোনো পানিশমেন্ট ট্রান্সফার হয় না, কারণ সাবঅর্ডিনেট যারা করে, এই মুহূর্তে যারা সাবঅর্ডিনেট করে, তারা জেনে বুঝেই করে যে কোনো দিন তার পানিশমেন্ট হতে পারে। তাই জন্য সাবঅর্ডিনেট এখন সফট টার্গেট নয়, এখন সফট টার্গেট হচ্ছে আমরা হচ্ছে নরম লক্ষ্যবস্তু, সফট, SOFT। আমার উচ্চারণটা বোধহয় ভালো হচ্ছে না, SOFT, সফট টার্গেট। আমরা হচ্ছি সফট টার্গেট। যেমন কৌশিক, প্রাণজিৎ, তাকে টার্গেট করেছে, ওরা চলে গেছে, পরিষেবা শেষ হয়ে গেছে। কারণ 2 বছরে একবার হয়, মানে পিডব্লিউডি পরিষেবা সবচেয়ে খারাপ। পিডব্লিউডি তো 2015 সালেই সিভিলে শক্তিশালী। আমরা থাকাকালীন প্রতি বছর প্রমোশন হতো, প্রতি বছর 2টো করে প্রমোশন হওয়ার কথা, কারণ প্রতি 6 মাসে PSCর কাছে ফাইল যায়, তাহলে 2বার করে প্রমোশন দিতে পারে। বছরে একটা প্রমোশন হয় না পিডব্লিউডিতে। অথচ PHE, ইরিগেশন, WRDD এইসব জায়গায় PHEতে সমর দাস ছিল আমাদের জেনারেল সাধারণ সম্পাদক, রেগুলার প্রমোশন করা হতো। PSC অফিসে যেত, হোমপাড়ে যেত। তারপর ইরিগেশনে রামকৃষ্ণ ছিল, রেগুলার প্রমোশন, ক্যাশ বেনিফিট রেগুলার হতো। WRDDতে বিজয় মাহাতো ছিল, প্রাণজিৎ ছিল, কৌশিক ভীষণ ভদ্র ভালো ছেলে, ডিপার্টমেন্টে প্রচণ্ড মানে খুব দুঃখ পেয়েছে ওরা যখন ওকে করেছে। আমরা তো গেছি দেখা করতে, যে পানিশমেন্ট ট্রান্সফার কি একজনের সাগরদিঘি হলো, আরেকজনের যখন ক্যানিংয়ে হলো, আমরা তো গেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে গেছি, দুঃখ প্রকাশ করেছি। চিফ ইঞ্জিনিয়ার বলে কী করবো বলুন, আমাদের দিয়ে করাচ্ছে, আমার তো কিছু করার নেই, লিমিটেশন। সেই প্রাণজিৎ কৌশিক ওইদিকে পা দিয়েছে, গেছিল। আজকে হয়তো মানে গতকাল হয়তো পিছনে যদি হান্টার দিয়ে মারে তাহলে যেতে বাধ্য হবে। 27 তারিখ গেছিল প্রাণজিৎ কৌশিক, ওই ডেপুটেশন দিতে গেছিল, যেটা নিয়ে আমি গতকালও বলেছি যে ভাই 24 পরগনা ডিভিশনে গেলে না, কলকাতা ডিভিশনে গেলে, 24 পরগনা ডিভিশনের তো একটা লাইভ আছে এখনও। সেনাংশু, 24 পরগনা ডিভিশনে ওটা বন্ধ করো। ওই কমরেড উৎপল ঘোষ আজ রাত চিফ ইঞ্জিনিয়ার অফিসে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে এস্টিমেটিংয়ে কাজ করছে। তোমাকে আমি পার্সোনালি ফোন করতাম, আর ফোন করার দরকার নেই, তোমাকে আমি দেখতে পাচ্ছি। ওই 22 তারিখের 1 বছরের জন্য রিনিউয়াল হয়েছে, চিফ ইঞ্জিনিয়ার অফিসে বসে, ওইটা বন্ধ করো যেভাবেই হোক। তোমরা কালকে ভালো প্রোগ্রাম করেছো, শিলাজিৎকে এনেছো, গৌরবকে এনেছো। হ্যাঁ, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিমন্ত্রণপত্র দিলে যেতাম, নিমন্ত্রণপত্র না দিলে তো বিনা নিমন্ত্রণে যেতে পারি না। যাই হোক, কিন্তু এটা বন্ধ করো। এমনি তোমরা লোক পাঠিয়েছো, ভালো কথা, 27 তারিখে, হ্যাঁ, কিন্তু সেটা তো পাঠানো দরকার ছিল না, অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। ওইটাকে ক্যান্সেল করে দেখাও, ওইটাকে ক্যান্সেল করে দেখালে একটা লাইভ করব। আর তোমার নাম, তুমি কিন্তু নিজে যাবে, তোমার ছবি দেখলে তোমার নাম নিয়ে লাইভ করবো, আর চা খেয়ে আসবো তোমার কাছে। যাই হোক, তো আমার সাবঅর্ডিনেট ছাড়ার এটাই কারণ, আমি ওটা পারি না। হ্যাঁ, আমি ওইভাবে নীতির বিরুদ্ধে গিয়ে আমার কেরিয়ারকে আমি বাজি রেখে ACS-এ জয়েন করেছিলাম, কেরিয়ারকে বাজি রেখে। আমি কি জানতাম যে আমার পোস্টিংটা হবে? হ্যাঁ, আমার ডিগ্রিটাই হতো না। আমি যদি রায়গঞ্জে বা বালুরঘাটে পোস্টিং পেতাম, আমাকে তো দিত না, নো অবজেকশন দিত না ডিপার্টমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য। তখন তো পরীক্ষা দিতে গেলে নো অবজেকশন লাগে, সেটাই হতো না। তারপরে যখন 2006 সালে আমরা 235, ওরা 30, সেই সময় মারধর দিয়েছে। মারধর দিলে গায়ে ব্যথা লাগে আর অপমান লাগে, কিন্তু পোস্টিং করিয়ে দিলে গায়ে ব্যথা অপমানের থেকেও বেশি ক্ষতি হয় পরিবারের। হ্যাঁ, সেইটা করেছে, কিন্তু পোস্টিংটা করেনি। কৌশিকটা করেছিল, সেটা আটকে দিয়েছিলাম।
যাই হোক, আমারপুর ব্যক্তিগত মানে এই আমলে 14 বছরে আমারপুর কোনো আক্রমণ হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, এখন এই 4 মাসে যদি হয় হতে পারে, তো হয়ে লাভ নেই, কারণ পিডব্লিউডি তো এমনিই দুর্বল। আমার ট্রান্সফার করার জন্য একটা মেম্বার বাড়বে না, পিডব্লিউডি এমনিই দুর্বল। তা আমার ট্রান্সফার করে মানে আমার উপর ব্যক্তিগত কোনো খান মিটাতে পারে, কিন্তু আমার ট্রান্সফারের বিনিময়ে একটা মেম্বার বাড়বে না কোনো দপ্তর থেকে। একটা আমার ট্রান্সফারে ভয়ে যে মনন্দা ওইখানে চলে গেছে, মনন্দা এখন কুচবিহারে, সেই ভয়ে দৌড়ে, যেমন রামকৃষ্ণ ট্রান্সফার যেই হয়েছে সব আমাদের নেতৃত্ব ঝাঁপ দিচ্ছে। হ্যাঁ, মানে কী সব এরা বড় বড় কথা বলতো, মানে লজ্জা লাগে এখন। হ্যাঁ, সত্যি এত এত পদে ভয়, এত ট্রান্সফারের ভয়। আরে ট্রান্সফারেবল জব করতে এসছিস, হতেই তো পারে ট্রান্সফার, তার জন্য মাথা পাতা বিক্রি করে যেতে হবে। হ্যাঁ, তো যাই হোক, তো রামকৃষ্ণ ট্রান্সফার হওয়ার পরে সব ঝাঁপ দিয়েছে, বড় বড় পোর্টফোলিও হোল্ডার ঝাঁপ দিয়েছে, কিন্তু সাধারণরা কেউ কিছু থেকে, ডাব্লিউআরডিটি তো তাই, কৌশিক ব্যানার্জি যাওয়ার পরে সব ঝাঁপ দিয়েছে, কিন্তু সব ঝাঁপ দেয়নি, কিছু কিন্তু এখনও রয়ে গেছে। তো তাদেরকে সম্মান দেওয়া উচিত যারা রয়ে গেছে। আলেকজান্ডার যখন আক্রমণ করলো, তক্ষশিলা রাজা অম্বি সবার আগে গিয়ে মাথা নত করলো, আরো অনেকে মাথা নত করলো, পুরো মাথা নত করেনি। আমি এই কথা বলেছিলাম একজন একে, ঠিক এক্সাক্ট মনে পড়ছে না উদাহরণটা, চিফ ইঞ্জিনিয়ার নবান্নতে গিয়ে কিছু একটা নিয়ে গন্ডগোল হয়েছিল, আমার সঙ্গে হট্টক হয়েছিল। হট্টক হওয়ার পরে এই ট্রান্সফার প্রসঙ্গ উঠেছিল যখন, আমি তো আপনাকে এই করে দিতে পারি, আপনি যদি আলেকজান্ডার হন তাহলে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, আপনি আলেকজান্ডার হলে আপনি কিচ্ছু করতে পারবেন না আমার, আমি পুরু, আপনি আলেকজান্ডার হলে আপনি কিচ্ছু করতে পারবেন না। তার মানে আপনি আমার সাহসকে মর্যাদা দেবেন। আলেকজান্ডার পুরুকে বলেছিল বন্দি অবস্থা যখন পুরুকে নিয়ে এসছে, যে তুমি আমার কাছে কি বিচার, কি আশা করো, কি ব্যবহার আশা করো। পুরু বলেছিল একজন রাজা আর একজন রাজার থেকে যে বিচার আশা করে সেই বিচার আশা করি। আলেকজান্ডার তাকে ছেড়ে দিয়েছিল। তক্ষশিলার রাজাকে সম্মান করে আলেকজান্ডার, একটা বীর, একটা আন্তর্জাতিক বীর, সে তক্ষশিলার ভীরুদেরকেও সম্মান করে, রেড স্যালুট জানাবে যারা। হ্যাঁ, আমি শ্রীরাংশু তোমাকে বলছি, আমি এই ঘটনার অবান্নে আমি বলে এসেছিলাম যে আপনি আলেকজান্ডার যদি হন আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, আর যদি আপনি তো গম্ভীর মতো মানসিকতা হন, করবেন ট্রান্সফার, এর বেশি কিছু করতে পারবেন? ট্রান্সফারে বেশি কিছু করার ক্ষমতা আছে আপনাদের? করেনি কিন্তু আমার ট্রান্সফার। শুধু তাই না, আমার ক্যানিংয়ে পোস্টিং হয়েছিল, সেই পোস্টিং চেঞ্জ হয়ে নিউ সেক্রেটারি বিল্ডিং হলো। 2023 সালের ঘটনা। আমার যখন ক্যানিংয়ে আমি একজনের পোস্টিং নিয়ে গেছিলাম, সৌমেন মুখার্জি, তার বাড়ির অবস্থা খুব মানে শোচনীয়, মানে ওর মা একেবারে বৃদ্ধা মা ইত্যাদি, সে বাড়ি চলে গেলে মানে প্রমোশন পাবে। তা আগে বলে এসেছিলাম, পোস্টিংটা দিয়েছিল শিলিগুড়িতে। আমি তখন গিয়ে বললাম যে শিলিগুড়িতে না দিয়ে আপনি সিকিমে দিতে পারতেন, এর থেকে খারাপ আর কি হতো? হ্যাঁ, এর থেকে খারাপ। আপনাদেরকে অ্যাডভান্স বলে গেলাম যে এই অবস্থা, একটা কলকাতা, বললেন যে কলকাতা হবে না, কলকাতা হয়েছে তো। তখন বললেন কলকাতায় হবে না, ও আমাদের জেলা সেক্রেটারি, হ্যাঁ, ওকে ভবনে আমাদের দরকার। তখন বললেন কলকাতা থেকে হবে না, তখন বললাম ঠিক আছে হাওড়া দিন, তাহলে নবান্নে দিন। আপনি ঠিক করবেন? আমার হেড অফিসে কে মানে আমাদের চিফ ইঞ্জিনিয়ার অফিসে কে পোস্ট পাবে সে আপনি ঠিক করবেন? আমি ঠিক করবো না, কিন্তু আমি তো প্রপোজাল দিতে পারি সংগঠন থেকে এসে। তা আপনার কথার কি মূল্য, আপনার চেয়ারে কি মূল্য আছে? আপনি বললেন কলকাতা থেকে কলকাতা হবে না, তা আপনার 7-8টা আছে কলকাতা থেকে কলকাতা, কি জবাব দেবেন আপনি? জবাব দিতে পারছেন? কলকাতা থেকে কলকাতা, আপনি বললেন কলকাতা হবে না। আপনাকে যখন বললাম যে আপনি তাহলে এই চেয়ারটা দিন, এই অচিন্ত শীল, ও এখানে থাকতে চায় না, ওর জায়গায় দিয়ে দিন, তখন তো আপনি না বলেননি, তখন হ্যাঁ বলেছিলেন। তা আপনার কথার কোনো মূল্য নেই, আপনার চেয়ারে কি মূল্য আছে? বলে আপনাকে তো আমি পরবর্তীকালে আমার ক্যানিংয়ে ট্রান্সফার করেছে। হ্যাঁ, এই গ্রাসে, তাহলে আমাকে এই জন্য ক্যানিংয়ে ট্রান্সফার করলেন। যাই হোক, শেষকালে আমি বলেছিলাম যে শুনুন, ওর বেশি কিচ্ছু করতে পারবেন না, সম্মান করুন। নিজেদের তো এ নেই, যারা আত্মমর্যাদা দিয়ে কথা বলতে পারে, চোখে চোখ রেখে কথা বলতে পারে, তাদের সম্মান করুন।
তারপরে ক্যানিংয়ের ট্রান্সফার আমার ক্যান্সেল হয়, আমার নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে হয়, সেখানেও আমার ওই এমবি টেমবি লিখতে গিয়ে বাজে রেট, হ্যাঁ, ইত্যাদি গিয়ে রেগুলার গিয়ে বলতাম বাজে রেট ঠিক করুন এই করুন, তারপরে আবার সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে এখন মানে ওই আবার শুকনা জায়গা। হ্যাঁ, সাব ডিভিশনেও আমি আমি খুব ছোট্ট চার্জ নিয়েছিলাম। যাই হোক, মোটামুটি আমার হচ্ছে ছেড়ে দেওয়ার এটাই কারণ। তো ভাই সংগঠনটা সেইভাবে করো, নিজেরা পরিষেবা দিয়ে করো, লোককে ট্রান্সফার করিয়ে এই করিয়ে সেই করিয়ে, হ্যাঁ, লজ্জার ব্যাপার। এবং একদল ভীরু কাপুরুষ দিয়ে দল ভাড়াচ্ছ, ভীরু কাপুরুষ দিয়ে। সম্মান করতে শেখো, যারা 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 ছেড়ে চলে যায়নি, যারা বিপদ নিয়ে ঝুঁকি নিয়ে আছে, তাদেরকে সম্মান করতে শেখো। হ্যাঁ, এইভাবে তো মানে আর সব দিন সমান যায় না, প্রত্যেকের পাল্টি হবেই। ঠিক আছে, ধন্যবাদ। অন্য প্রসঙ্গ চলে আসলাম। এই হচ্ছে শ্রাবণী ছাড়া গল্প। নমস্কার। কালকে আবার নতুন কিছু নিয়ে আসবো, দেখি কি নিয়ে আসি। অরাজনৈতিক, রাজনৈতিক, আমার ছোটোবেলাকার ঘটনাও বলতে পারি, স্মৃতিচারণা করতে পারি, মাস্টারমশাইদের স্মৃতিচারণা করতে পারি, ছোটোবেলাকার বন্ধুদের স্মৃতিচারণা করতে পারি, দুষ্টুমির কথা বলতে পারি।